আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে জেরোতে অ্যাকাউন্ট ওপেন করে আমি জেরোতে কোম্পানি ওপেন করব এবং কোম্পানি সেট আপ করবো। আমার যদি ভুল হয়ে না থাকে তাহলে আমি একটু ইয়ে করে আসি। দেলোয়ার কি বলছে? আই ওয়ান্ট টু জয়েন, ক্যানট জয়েন নো, সাম ইমার্জেন্সি। এইমাত্র বললো 2 মিনিটে জয়েন করছে, এইমাত্র বললো সাম ইমার্জেন্সি। হবে না, চট্টগ্রামের জন্য পিছিয়ে আছে। আচ্ছা, আমি একটু দেখি আপনাদেরকে লাস্ট টপিকে কি কি পড়িয়েছিলাম, আমি নিজেও ভুলে গেছি। এই যে আপনাদেরকে কোম্পানি সেট আপ পড়িয়েছিলাম, ট্যাক্স সেট আপ পড়িয়েছিলাম, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েশন, কন্ট্যাক্ট অ্যাড কি পুরোটা করেছিলাম? কন্ট্যাক্ট অ্যাড মানে পুরোটা দেখায়নি, একটু দেখে নিই। আপনি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন তো? তাই এটা মিনিমাইজ। একজন শুধু মুখে বলেন, আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একজন মুখে বলেন। হ্যালো? স্যার শুনতে পাচ্ছি। দেখতেও পাচ্ছেন? না স্যার, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এতক্ষণ বলছেন না কেন স্ক্রিন দেখা যাচ্ছে না?
এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করে দিই। দেখেন গত ক্লাসে যেটা করেছিলাম, এই যে আমরা জিরোতে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং কিভাবে কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করে সেট আপ করতে হয় দেখেছিলাম। তো একটা বিষয় একটু দেখিয়ে দিই। জিরোতে অল টাইম আপনারা এই যে আপনাদের টু ফ্যাক্টর যে ভেরিফিকেশন, এই টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা করে রাখবেন, ঠিক আছে? এটা করে রাখতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে সর্বপ্রথম যে ডান দিকে আপনার নামের যে লোগোটা আছে, সর্বপ্রথম ডান দিকে যে আপনার নামের লোগোটা আছে, ওই লোগোতে গিয়ে আপনি চলে যাবেন। ওটা ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্ট এবং প্রোফাইল দুটা অপশন আসবে। অ্যাকাউন্ট এবং প্রোফাইল, হ্যাঁ, আমি এখন অ্যাকাউন্টে আছি বলে অ্যাকাউন্ট শো করছে। তো অ্যাকাউন্ট এবং প্রোফাইল দুটা অপশন আসবে, আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গিয়ে প্রথমে আপনার আইডি পাসওয়ার্ড শো করবে। এরপরে দেখবেন আপনার এখানে টু মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশন একটা অপশন আসবে। এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশন অপশনে গিয়ে আপনি এটা অন করবেন। অন করার সাথে সাথে আপনার আপনার একটা ব্যাকআপ মেইল দেওয়ার জন্য বলবে, এবং আপনার যে আপনার মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশনের জন্য আপনার একটা 6 ডিজিটের অটোমেটিক কোড তৈরি হবে, যেটা কিনা আপনি মোবাইলে দেখবেন সবাই মোবাইলে প্লে স্টোরে গিয়ে জেরো ভেরিফাই একটু লিখে রাখেন। সবাই মোবাইলে প্লে স্টোরে গিয়ে জেরো ভেরিফাই একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি যখন মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশন করতে যাবেন, তখন ওরা আপনাকে একটা কিউআর কোড দেবে। ওই কিউআর কোডটা আপনার জিরো ভেরিফাই অ্যাপসে গিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে এরপরে যেই স্টেপগুলো দিতে বলবে আপনি ওই স্টেপে যাবেন। আপনার মোবাইলে সাথে লিংক হয়ে যাবে। যতবার আপনি জেরোতে লগ ইন করবেন ততবার আপনার মোবাইলে জেরো ভেরিফাই অ্যাপসের মাধ্যমে 6 ডিজিটের একটা কোড আসবে। অথবা আপনাকে বলবে এটা কি আপনি নাকি আপনি নয়, আপনার নাম দিয়ে শুরু করবে, নাম দিয়ে শো করবে। তো আপনি যখন ইয়েস ইট ওয়াজ মি অর দেন, তাহলে আপনি অটোমেটিক লগ ইন করে নেবেন, যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি শুরুতেই আমি আবার লগ আউট করে দেখাই একবার, যে আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট হয়ে গেছে। আমি যখন আবার লগ ইন করতে যাব, আমি আমার আইডি দেওয়ার পর আমি পাসওয়ার্ডও দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন যতবার আপনি লগ ইন করতে যাবেন ততবারই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। এই সরি, প্রথমবারে আসবে, হ্যাঁ। তো যদি প্রথমবারে আসবে, আপনি সাথে সাথে লগ আউট করে লগ ইন করলে আর আসবে না। প্রথমবারে আসবে, গ্যাপ থাকলে আবার আসবে। তাহলে তখন আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটাতে ইট ওয়াজ মি এটা যখন দিবে, ইয়েস ইট ওয়াজ মি এটা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো এইটা সবাই করে নেবেন, ঠিক আছে? এখন অনেক হ্যাকিং এর বিষয় থাকে, অনেক হ্যাকিং এর বিষয় আছে। এগুলো ক্লায়েন্টের ইনফরমেশন কখনোই কাউকে শেয়ার করা যাবে না, ক্লায়েন্ট এটা চায়। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই এই মাল্টি অথেন্টিকেশন, যেটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা করে রাখবেন, ঠিক আছে? আর ব্যাকআপ একটা মেল অল টাইম আপনার ওখানে সেভ করে রাখবেন। গত ক্লাসে যারা ছিলেন তারা দেখবেন আমি যখন প্রথমে লগ ইন করতে প্রবলেম হয়ে গেছিল, তারপরে ব্যাকআপ মেলে দিয়ে তার ব্যাকআপ মেল লগ ইন কোড নিয়ে তারপর আমি লগ ইন করেছিলাম। তো কাজে এটা সবাই করে রাখবেন। প্রথম বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে এরপরে শুরু করবো হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে আমি মনে হয় একটা ছোট্ট করে দেখিয়েছিলাম কন্ট্যাক্ট ডিটেলস। এখন দেখেন কন্ট্যাক্ট করার জন্য এই যে কন্ট্যাক্ট অপশন যেটা আছে, এই কন্ট্যাক্টে চলে যাবেন। কন্ট্যাক্টসে গিয়ে একটু কন্ট্যাক্টস যখন ক্লিক করবেন অল কন্ট্যাক্টস চলে আসবে। দেখেন অল কন্ট্যাক্টসে যাবেন। অল কন্ট্যাক্টসে যাওয়ার পরে আপনার এখানে কি থাকবে? অল, তারপরে কাস্টমার্স, সাপ্লায়ার্স, আর্কাইভ। আর্কাইভ মানে কি? আর্কাইভ মানে যদি আপনি কোনো কাস্টমারকে ডিলিট করে দেন, সেটা ডিলেট আকারে থাকবে, আর আর্কাইভড এর মধ্যে থাকবে। আপনি পরবর্তী চাইলে ওই ক্লায়েন্টকে আপনি আবার সজাগ করতে পারেন, অথবা একদম সুপ্ত অবস্থায় রেখে দিতে পারেন।
তারপর কাস্টমার যাদেরকে আপনি করবেন তাদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করতে পারবেন। তারপর হচ্ছে স্মার্ট লিস্ট। স্মার্ট লিস্টে আমরা দেখব কিভাবে আপনি এই যে এখানে কি অপশনগুলো দেওয়া আছে দেখেন, আপনি স্মার্ট লিস্টে দিতে পারেন। আমরা গ্রুপ আগে একটা দেখি কিভাবে করতে হয়। প্রথমে নিউ কন্ট্যাক্টসে চলে যাই। একটা এই দেখেন এখানে কয়েকটা অপশনের মাধ্যমে কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্টগুলো করতে হয়, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট ডিটেলসে শুধুমাত্র দেখেন আপনারা এখানেই শো করছে, দেখেন এখানে একটা অপশন লেখা আছে, একটা অপশন একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে কি দেখেন রিকোয়ার্ড। ঠিক আছে, এই রিকোয়ার্ড অপশনটা থাকবে শুধুমাত্র। আপনি যখন দেখবেন এই রিকোয়ার্ড অপশনটা থাকবে, তখনই আপনি এই রিকোয়ার্ড অপশন যেটা থাকবে, এই রিকোয়ার্ড মানে হচ্ছে শুধু কন্টাক্ট নেম দিলেই আপনার কন্টাক্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কন্টাক্ট নেম দিলেই কন্টাক্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনার কাছে যদি ইনফরমেশন থেকে থাকে, কন্ট্যাক্টস এর বাকি ইনফরমেশনগুলো থেকে থাকে, তাহলে আপনি ওখানে ইনপুট দেবেন। ঠিক আছে, তাহলে আমি ধরে নেন আমি একটা কন্ট্যাক্টস করছি, আমি যাই তো আপনাদেরকে কন্ট্যাক্ট লিস্ট দিয়েছিলাম একটা, একজন বলেন, কন্ট্যাক্ট লিস্ট দিয়েছিলাম? আহ, না ভাইয়া দেননি। দিই নেই, আচ্ছা ঠিক আছে। এটা কি মেহরাব? জি ভাইয়া। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কন্ট্যাক্ট লিস্ট দিই। আপনাদের কাছে সব ইনফরমেশন নাও থাকতে পারে, শুধুমাত্র দেখেন এই যে আমি এটা এই শীটটা এখানে ডাউনলোড করলাম, এখানেও একটা বিষয় দেখেন, শুধুমাত্র কন্ট্যাক্টস এর উপরে আপনার কি লেখা আছে, শুধুমাত্র কন্ট্যাক্টস এর উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, আর কোথাও কোনো স্টার চিহ্ন নেই। আমরা আগে থেকেই জানি যেই যে কলামের হেডিং এর উপরে স্টার চিহ্ন দেওয়া থাকে ওটা মাস্ট রিকোয়ার্ড থাকে। ঠিক আছে, তাহলে আমার এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে কন্ট্যাক্টস এর উপরে দেওয়া আছে, আর কোনো কোনো কলামের হেডিংসে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। তো আমি শুধুমাত্র জর্জ কোরাম এই এটাই যদি নেই, জর্জ কোরাম, দেখেন জর্জ কোরাম আমি দিলাম, জর্জ কোরামের নাম, অ্যাকাউন্ট নাম্বার আমার কিছু যদি দেওয়া থাকে আপনি নেবেন, যদি দেওয়া না থাকে আপনার দরকার নেই। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আছে, আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাকাউন্ট নাম্বার দরকার নেই, ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। আপনার কান্ট্রি ফোন নাম্বার যদি দেওয়া থেকে থাকে, বিলিং অ্যাড্রেস দেওয়া থেকে থাকে, তাহলে আপনি দেবেন, আদারওয়াইজ আপনার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে যদি সেভ এন্ড ক্লোজ দিয়ে দেই, আমি সেভ এন্ড ক্লোজ হয়ে যাবে। মাথায় রাখবেন, যদি আপনার এই লেভেলের কোনো এভাবে কোনো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, ঠিক আছে, একদম ডিটেলস দেওয়া থাকে, আপনি অবশ্যই অবশ্যই ওই কন্ট্যাক্ট ডিটেলস গুলো ইনপুট দেবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনপুট না দিয়ে করবেন না, কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখেন আমি করার সাথে সাথেই
ইনক্লুডেড ইন ইমেইলস, ঠিক আছে। আমি করার সাথে সাথে দেখেন কন্ট্যাক্টসের ইয়েতে চলে আসছে, দেখেন জর্জ কোরাম, এটা হচ্ছে জর্জ কোরাম। জর্জ কোরামের আপনার ডিটেলস শো করছে এখানে। আর টোটাল কন্ট্যাক্টসে চলে যান, দেখেন ওপেনিং ব্যালেন্স দিয়ে আমরা একটা করেছিলাম, কন্ট্যাক্ট করেছিলাম, মনে আছে? যখন আমরা কি করেছিলাম, যখন আমরা একটা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিয়েছিলাম, ঠিক আছে, তখন আমরা ওপেনিং ব্যালেন্সটাকে একটা কন্ট্যাক্ট দিতে হয় দেখে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে কন্ট্যাক্ট হিসেবে দিয়েছিলাম, সেই জন্য ওপেনিং ব্যালেন্সটা এখানে কন্ট্যাক্টের মধ্যে শো করছে। অল কন্ট্যাক্টে চলে আসছে। এটা হচ্ছে কিভাবে আপনি সিঙ্গেল একটা 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 করে আপনি কন্ট্যাক্ট আপনি অ্যাড করবেন, ঠিক আছে। যখন আপনার অনেকগুলা কন্ট্যাক্টস থাকবে তখন আপনি আমাদেরকে ইম্পোর্ট করে কাজ করতে হবে। এখন ইম্পোর্ট কিভাবে করব? ইম্পোর্ট করার জন্য কন্ট্যাক্টসের পাশে যে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে একটা ইম্পোর্ট, এক্সপোর্ট এবং সেন্ড স্টেটমেন্টস তিনটা অপশন আছে ড্রপ ডাউন মেনুতে। তিনটা অপশনের মধ্যে ইম্পোর্ট, ইম্পোর্টে যখন আমি ক্লিক করব তখন আমাকে ওরা কি করতে বলবে, দেখেন এখানে কিছু বিষয় আছে, বিষয়গুলো আমরা দেখি। যখন আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ওয়ার্নিংস দিয়েছে, আপডেটিং এ কন্ট্যাক্ট উইল ডিলিট দিস এডিশনাল পিপল ইফ কলামস আর লেফট এমপ্টি। আচ্ছা, দেখেন এখানে ওরা বলছে ডাউনলোড দ্য টেমপ্লেট, ওরা নিজেরা আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে, কিভাবে করে আপনি ইম্পোর্ট করবেন সেটা আপনাকে বলে দিবে। দেখেন এখানে বলেই দিয়েছে কন্ট্যাক্ট নেমটাতেই শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া। ইফ দ্য ভ্যালু ইন কন্ট্যাক্ট নেম ম্যাচেস দ্য নেম অফ এ কন্ট্যাক্ট দ্যাট অলরেডি এক্সিস্ট, এটা থাকলেই আপনার কি হবে, আপলোড হয়ে যাবে। সর্বোচ্চ আপ টু, এগুলো একটু একটু ডিটেলস বলছি, আপনাদের পরীক্ষাতে কাজে লাগবে, হ্যাঁ। আপ টু 1000 কন্ট্যাক্টস ক্যান বি ইম্পোর্টেড ইচ টাইম, একবারে আপনি সর্বোচ্চ 1000 কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ডাউনলোড টেমপ্লেট দেওয়া থাকে, এক্সপোর্ট কন্ট্যাক্টস টু সিএসভি দেওয়া থাকে, ঠিক আছে। আপনি চাইলে এটা টেমপ্লেট আকারেও দেখতে, মানে এটা কিভাবে ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন এই লিঙ্কে ক্লিক করে। তারপরে কি দেওয়া আছে, আপলোড কন্ট্যাক্টস দেওয়া আছে, ড্র্যাগ এন্ড ড্রপ ম্যানুয়ালি আছে, এটা সিলেক্ট দেওয়া আছে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সরি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখেন এই যে, ঠিক আছে, এখানে একটা দেওয়া আছে কি, বি ইগনোরড, হ্যাঁ, আরেকটা দেওয়া আছে ডিলিট এক্সিস্টিং ইনফরমেশন। বি ইগনোরড যদি দেওয়া থাকে, এই অপশনটা যদি চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও দেওয়া থাকতো, ঠিক আছে। চার্ট অফ অ্যাকাউন্টে আমরা কি বলেছিলাম, যদি আপনার ইম্পোর্ট করে আপনি যদি ম্যানুয়ালি ইনপুট দেন, সেক্ষেত্রে আবার ইম্পোর্ট করতে গেলে প্রবলেম হয়ে যায়, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওখানে ম্যানুয়ালি ইনপুট দেওয়া যে ইয়েগুলো থাকে, চার্ট অফ অ্যাকাউন্টগুলো থাকে, এটা ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। এই অপশনটা যদি ওখানে থাকতো তাহলে আপনাদের আমাদের সুবিধা হতো, ঠিক আছে। এখানে কি বলছে, অন ইম্পোর্টিং এক্সিস্টিং কন্ট্যাক্ট, দেখেন এখানে বলছে কি, অন ইম্পোর্টিং এক্সিস্টিং কন্ট্যাক্ট এমটি ফিল্ডস উইল, তা এমটি ফিল্ডসটা আমরা চাইলে ইগনোর করতে পারি, অথবা ডিলিট এক্সিস্টিং ইনফরমেশন, আপনার এক্সিস্টিং ইনফরমেশনটাও ডিলিট করতে পারি। তো এক্সিস্টিং ইনফরমেশন ডিলিট করে দিলে আমার প্রবলেম হয়ে যাবে, আমার সব কিছুতেই প্রবলেম হবে, এই জন্য আমি যদি ইগনোর করে যাই তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন, হ্যাঁ। এটা সবসময় বি ইগনোরে দেওয়া থাকবে, বি ইগনোর দেওয়া না থাকলে করে নেবেন। তো এক্ষেত্রে কি করব, আমরা এক্সপোর্ট কন্ট্যাক্টস টু সিএসভি যদি দেই, দেখেন এক্সপোর্ট কিছুক্ষণ আগে আমরা জর্জ কোরাম করেছিলাম না, জর্জ কোরাম, তা ওখানে আছে, আমি শুধু দুইটা ফিল্ড এন্ট্রি দিয়েছিলাম, সেই জন্য দুইটা ফিল্ডই আছে, ঠিক আছে। এখন ওপেনিং ব্যালেন্স যেটা থাকবে সেটা আপনি ডিলিট করে দেবেন, এটা আপনার দরকার নাই। এরপর দেখেন আমাদের যেই শীটটা দেওয়া থাকবে ওই শীট থেকে জর্জ কোরাম বাদ দিয়ে বাকি সবগুলোই আমি এন্ট্রি দেব, ঠিক আছে। এখান থেকে যখন আমি ইম্পোর্ট করতে যাব, এই যে এই নিলাম, নামগুলো সব এন্ট্রি দিলাম,
বি ইগনোরড এবং এক্সিস্টিং যে অপশনটা ছিল, ঠিক আছে, এই যে বি ইগনোরড এবং ডিলিট এক্সিস্টিং ইনফরমেশন, এটার কাজটা দেখবো। আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন তখন এই নামটা যেটা আমি ছিল, যেটা আমার আগে থেকে করা ছিল, ওটা যদি আপনি ডিলিট না করেন কি হতে পারে, ডিলিট করলে কি হতে পারে আমি একটু দেখে নিই। ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার আমার দরকার নেই, ফার্স্ট নেম লাস্ট নেম আমার যদি আলাদা করে থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কি আছে, বারবার তো করা যাবে না, ফার্স্ট নেম, পিও অ্যাটেনশন টু পিও অ্যাড্রেস, আমার কি দেওয়া আছে দেখেন। যত শর্টকাটে আপনি আপনার কাজ সারতে পারবেন তত শর্টকাটে আপনি কাজ করতে পারবেন। দেখেন এটা দুইটা একসাথে নিয়েই আমি, প্রথমটা তো হয়ে গেছে, সরি প্রথমটাও হয়নি, এখান থেকে দিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম পিও অ্যাড্রেস, যা আপনার কাছে দেওয়া থাকবে তাই আপনি দিবেন, বাড়তি কিছু দেওয়ার দরকার নেই। পিও অ্যাড্রেস, পিও সিটি, পিও পোস্টাল, পিও কান্ট্রি, পিও সিটি, পিও পোস্টাল, পিও কান্ট্রি দেওয়া, সেখানে একটা সিটি, পিও সিটি, আপনি এখানে হেডিং গুলো দেখে নেবেন, পোস্টাল কান্ট্রি একসাথে আছে, আপনার ওখানেও দেখবেন পোস্টাল কান্ট্রি একসাথে দেওয়া আছে। এগুলো আপনাকে আপনার নিজের মতো করে করে নিতে হবে, কত দ্রুত আপনি করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে আছে এসে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, মোবাইল নাম্বার, এসে এসে কান্ট্রি, পোস্টাল, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, মোবাইল নাম্বার। আরেকটা ঘর আছে কি, লিগেল নেম, না ঠিক আছে, অনেকগুলো কলাম আছে, আমার এতগুলো কলাম দরকার নেই, লিগেল নেম আমি পাচ্ছি না, লিগেল নেম আমার দরকার নেই, লিগেল নেম আমার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই যে এটা করলাম, এটা করে আমি সেভ করে রেখে দিলাম, মনেটা হচ্ছে সেভ। দেখেন এবার, এবার আপনার যদি দেখেন আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ব্রাউজ করে আমার ডাউনলোড অপশন থেকে কন্টাক্টস ওপেন, দেখেন এখানে অনেক সময় এখানে আরেকটা ম্যান্ডেটরি বিষয় আছে, সেটা একটু বলে নিই, ভালো করে নোট ডাউন করে রাখবেন। সেটা হচ্ছে আপনার এই অপশন, এখানে যদি কোনো কারণে এটা রেড মার্কিং শো করে, অনেক সময় দেখবেন আপনি আপলোড করার পরেও আপনার এই অংশটা যখন এই ফাইল যেটা করছেন ওই ফাইলটা অনেক সময় দেখবেন রেড মার্কিং করা আছে, ঠিক আছে, ওই ফাইলটা রেড মার্কিং যদি করা থাকে বা কোনো কশন যদি থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে রিনেম করে যে ফোল্ডারে আপনি আপনার ফাইলটা রাখবেন সেই ফোল্ডারে, হয়তোবা সেই ফোল্ডার থেকে অন্য জায়গায় আপনি অন্য পাথ রেডি করে রাখবেন, মানে অন্য কোনো ফোল্ডারে রাখবেন, অথবা তাতেও যদি না হয় তাহলে আপনি আপনার যেই এই ফাইলের নাম, এই ফাইলের নামটা রিনেম করে রেখে দিবেন, রেখে দিয়ে আবার আপলোড করবেন, তাহলে হয়ে যাবে, তো ঘাবড়ানোর কোনো কিছু নাই। দেখেন এখানে আমি আমার
প্রথমে আমি কি করেছিলাম, আমার কন্ট্যাক্ট লিস্টে চলে যাই। দেখেন এখানে জর্জ কোরাম আছে, ঠিক আছে। আমি যদি বি ইগনোর দেই, প্রথমে আমি বি ইগনোর দিলাম, তাহলে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে বলেই দিচ্ছে, দেখেন, ফিল্ডস উইথ মিসিং অর ইনভ্যালিড ডাটা ওন্ট বি ইম্পর্টেন্ট। তাহলে 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত নেম ওয়ান নেম টু কোনো কিছুই নাই। ট্র্যাকিং নেম ওয়ান নট, আচ্ছা দেখেন, আপনি যদি এটা করতে চান সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, না হলে দরকার নাই। দেখেন ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে চলে আসছে। এখন জর্জ কোরাম, দেখেন জর্জ কোরাম আমরা প্রথমে দিয়েছিলাম জর্জ কোরাম, ঠিক তো? এই জর্জ কোরাম দিয়ে আমি সার্চ করি। জর্জ কোরাম একটাই আছে, জর্জ কোরাম একটাই আছে। আমি কিন্তু প্রথমে যেটা দিয়েছিলাম, যে এটা করেছিলাম জর্জ কোরাম, আমি এন্ট্রি দিয়েছিলাম, যেটা ম্যানুয়াল এন্ট্রি দিয়েছিলাম, ওখানে আমি এত কিছু দেইনি, অ্যাড্রেসও দেইনি, ফোন ফেক্স, শুধুমাত্র নাম এবং ইমেল আইডি দিয়েছিলাম। তো নাম এবং ইমেল আইডি, এখন দেখেন বি ইগনোর যেহেতু বলেছি, আগে যেটা ছিল, যেটা এক্সিস্টিং করা ছিল, ওটা ইগনোর হয়ে গেছে, ওটার উপরেই আমার এডিট হয়ে গেছে, ওটার উপরে। যদি আপনার এখানে অপশন থেকে থাকে, একটু একটু- আপনারা কেউ একজন গ্রুপে ওই যে লিঙ্কটা একটু শেয়ার করে দেন তো, ইয়ের লিঙ্কটা শেয়ার করে দেন। করে দিয়েছেন? একজন জয়েন করতে চাইছি, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন আমি যদি বি ইগনোর, কোথায় গেল, হ্যাঁ, বি ইগনোর, দেখেন আমার এখানে আগে, এখন দিলে তো ইয়ে হবে না, সব চলে আসবে। আপনি যদি এক্সিস্টিং ডিলিট এক্সিস্টিং আইটেম যদি দিয়ে থাকেন, তাহলে আপনার এই জর্জ কোরামটা ডিলিট হয়ে যাবে। বি ইগনোর দেওয়ার কারণে যেটা ছিল ওটার উপরে এডিট হয়ে গেছে, এটা কিন্তু ডিলিট হয়নি। আচ্ছা ভাইয়া, হুম, তাহলে আমরা যদি মানে বি ডিলিটেডটা দিই, তাহলে হুম। তো আমাদের জর্জ ফ্রম ডিলিট হয়ে আবার নতুন করে আবার হবে না? না, আপনার যেহেতু আমি এটা আমার ওই নতুন করে, ইম্পোর্ট ফাইল এটা করছি। হ্যাঁ নতুন করে আবার হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের ওই জেরো সফটওয়্যারটা কিন্তু কুইক বুকসের মতো অত আপডেটেড না, ঠিক আছে। ওরা অনেক সময় দেখা যায় ওই আপনি ডিলিট দিলে ওই ডিলিটটা হয়ে যায়, হয়ে নতুন করে আবার তৈরি হয়, আবার অনেক সময় দেখা যায় ওটা ডিলিট হয়ে যায়, নতুন করে আর হয় না। ঠিক আছে, এই জন্য আপনারা সবসময় বি ইগনোরড দেওয়া থাকবে, বি ইগনোরড সিলেক্ট করেই কাজ করবেন, তাহলে যেটা দেওয়া থাকবে ওটা আপনার হয়ে যাবে, ওই যে কি বলে, ওটা এডিট হয়ে যাবে, বুঝতে পারছেন? ওটা এডিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডিলিট এক্সিস্টিং, এটা ডিলিট হতেও পারে, নাও হতে পারে। ওরা এটা নিয়ে এখনো কাজ চলছে, এখনো অনেক, আমরা যখন করেছিলাম তখন কুইক জেরো এরকম ছিল না, এখন অনেক আপডেট হয়ে গেছে, আস্তে আস্তে ওরা আপডেট করছে। জেরো মাত্র 4.2 না 4.6 মিলিয়ন লোক ব্যবহার করে সম্ভবত, ঠিক আছে, যেখানে কুইকবুকস ব্যবহার করে বিলিয়নের উপরে লোক। তো এই হলো আপনার কন্ট্যাক্ট ডিটেলস, কিভাবে কন্ট্যাক্ট আপনি অ্যাড করবেন, কিভাবে কন্ট্যাক্ট আপনি এডিট করে নেবেন। ঠিক আছে, এবার আসেন কন্ট্যাক্টস এর মাধ্যমে আপনি দেখেন এখানে অল দিলে আপনি সবকিছু পাচ্ছেন, সব কন্ট্যাক্টস আপনার এখানে শো করছে। কিন্তু এখানে কোনজন আপনার কাস্টমার, কোনজন আপনার সাপ্লায়ার, ওটা আপনি
দেখতে পাবেন না। দেখেন ওটা যেহেতু সিলেক্ট করা নেই সেহেতু কোনজন আপনার এখানে ইয়েতে আছে, কাস্টমার হিসেবে আছে, কোনজন সাপ্লায়ার হিসেবে আছে, ওটা আপনি এখানে দেখতে পারবেন না। ওটা আপনাকে করতে গেলে আপনাকে আলাদা আলাদা করে কাস্টমার আলাদা করে করতে হবে, অ্যাড করতে হবে, সাপ্লায়ার আলাদা করে অ্যাড করতে হবে। আর আপনি এখান থেকে যদি কোনো একজনকে, ধরেন অ্যামান্ডা সাটন, একে আপনি ডিলিট করতে চাইছেন, দেখেন এখানে আমি বলেছিলাম ডিলিট ডিরেক্ট করা যাবে না। হয় আপনি কাস্টমারকে এডিট করতে পারবেন, অথবা আপনি আর্কাইভ করে দিতে পারবেন, মানে সুপ্ত অবস্থায় রেখে দিতে পারবেন। আপনি যদি আর্কাইভ করে দেন, ধরেন এই কাস্টমারের কাছ থেকে আপনি আগে এই, আপনার আগে এর সাথে ডিলিং ছিল, এখন আপনার ডিলিং নাই, অনেক দিন ধরে আপনার ডিলিং নাই, আপনি আপাতত আপনার এই কন্ট্রাক্টকে আপনি আপাতত সুপ্ত অবস্থায় রেখে দিতে চাইছেন, ঠিক আছে? তাহলে আপনি করবেন কি, জাস্ট গিয়ে আর্কাইভে দিয়ে দেবেন, আর্কাইভে চলে যাবে। দেখেন কন্ট্যাক্ট লিস্টে তাকে আর পাওয়া যাবে না। তাকে পেতে গেলে আপনাকে এই আর্কাইভ চলে যাবেন, আর্কাইভ গ্রুপে চলে যাবেন। এইখানে চলে গেলে আপনার এই এমান দ্য সাটনকে আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি এই অ্যামান্ডা সাটনকে আবার সজাগ করতে চান, আবার আপনার কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে দেখেন কন্ট্যাক্টের উপরে দেখেন, আমি আবার দেখাই, আর্কাইভে যাবেন, আর্কাইভে গিয়ে আপনি এই কন্ট্যাক্টের সাথে যদি আবার ডিলিং শুরু করেন, দেখেন এখানে কোথাও কিছু দেখা নাই, লিখা নাই, কিন্তু কিভাবে কি করবেন, আপনি জাস্ট কন্ট্যাক্টের উপর ক্লিক করবেন। কন্ট্যাক্টের উপর ক্লিক করার পরে দেখেন সর্বডানে রিস্টোর একটা অপশন আছে। শুধুমাত্র এই রিস্টোর অপশনটাতে আপনি ক্লিক করবেন। রিস্টোর অপশনে ক্লিক করার সাথে সাথে এই আপনার অ্যামান্ডা সাটন বা আপনার যে কন্ট্যাক্টকে আপনি আবার সজাগ করতে চাইছেন, সে আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। বুঝতে পারছেন? এরপর আসেন আপনার কি করতে হয়। ধরেন আপনি কোনো ক্লায়েন্টকে, কোনো কন্ট্রাক্টের সাথে আপনার বিশেষ কিছু সার্ভিস আপনি দিয়ে থাকেন। বিশেষ কিছু সার্ভিসের মধ্যে কি থাকতে পারে, ধরেন তাকে আপনি 5 দিনে ডেলিভারি দেন, ধরেন তাকে আপনি 5% ডিসকাউন্ট দেন, ধরেন আপনি তাকে 15%-এর জায়গায় 10% আপনি ট্যাক্স তার জন্য ইয়ে করেন, তার কাছ থেকে নেন। তাহলে এই ধরনের কন্ট্যাক্ট, ধরেন আপনার 100 জন কন্ট্যাক্ট আছে বা 1000 জন কন্ট্যাক্টে ধরলাম, এই কন্ট্যাক্টগুলোর মধ্যে আপনার 5 জন বা 10 জন কন্ট্যাক্ট আছে যেগুলোকে আপনি স্পেশাল সার্ভিস দেন। তাহলে আপনি কি করবেন, তাহলে ওই কন্ট্যাক্টগুলোকে আপনি সিলেক্ট করে রাখবেন। ওই কন্ট্যাক্টগুলোকে গ্রুপ করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি এখানে যে গ্রুপ আছে, এই যে গ্রুপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপ অপশনটাতে যাবেন। দেখেন এই যে গ্রুপ, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে কি দেখা যায়, দেখেন ড্রপ ডাউন যখন আপনি ক্লিক করবেন, দেখেন নিউ গ্রুপ আছে, আপনি নিউ গ্রুপে যাবেন। নিউ গ্রুপে গিয়ে ধরেন আপনার গ্রুপের নাম দিলেন যে আপনি তাকে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে? 10% ডিসকাউন্ট ওলা গ্রুপ হচ্ছে এটা। তা আপনি ক্রিয়েট করে রাখলেন। তারপরে ধরেন আপনি আরেকটা ক্রিয়েট করে রাখলেন যেটা আপনার কাছে প্লাটিনাম গ্রুপ। প্লাটিনাম লিখতে গেলে তো এই সমস্যা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ধরেন আপনি প্লাটিনাম দিয়ে একটা গ্রুপ করলেন, তারপর আরেকটা গ্রুপ করলেন কি দিয়ে, গোল্ড গ্রুপ দিয়ে, গোল্ড গ্রুপ দিয়ে, তারপর আরেকটা গ্রুপ করে দিলেন সিলভার গ্রুপ দিয়ে, ঠিক আছে? আপনি আরেকটা গ্রুপ করে দিলেন সিলভার গ্রুপ দিয়ে, আরেকটা গ্রুপ করলেন 5%, 5% না, আহ, একজন ধরেন আচ্ছা 5% ট্যাক্স রিবেট, ঠিক আছে? এভাবে করে আপনি গ্রুপ করলেন। গ্রুপ করার পরে আপনার গ্রুপ হয়ে যাবে। ধরেন আপনি এই যে অ্যামান্ডা সুটন এবং ব্র্যাড ক্লার্ক, এই দুজনকে আপনি কি চাইছেন, এই দুজনকে আপনি সিলভার গ্রুপে রাখতে চাইবেন,
বা প্লাটিনাম গ্রুপে রাখতে চাইছেন, তখন আপনি এই দুটার নাম সিলেক্ট করবেন, যে দুটা কাস্টমারকে, যে কন্ট্যাক্টকে আপনি করতে চাইছেন, ওই দুজনকে বা পাঁচজনকে, যতজনকে করতে চান না কেন, আপনি অ্যাড গ্রুপে যাবেন। সিলেক্ট করার পর অ্যাড গ্রুপে গিয়ে আপনি ধরেন তাদেরকে গোল্ডে রাখতে চাইছেন বা প্লাটিনামে রাখতে চাইছেন, প্লাটিনাম সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করার সাথে সাথে আপনার অল কন্ট্যাক্টস থেকে এখানে কিন্তু শো করছে টু কন্ট্যাক্টস হ্যাভ বিন অ্যাডেড টু প্লাটিনাম। আপনার অল কন্ট্যাক্টস কিন্তু ইয়ে হবে না, চেঞ্জ হবে না। অল কন্ট্যাক্টস কিন্তু অল কন্ট্যাক্টসই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। আপনি গিয়ে যখন দেখবেন, এই গ্রুপে যখন দেখবেন, আপনি যখন, আমরা কোথায় প্লাটিনামে দিলাম না, এই প্লাটিনাম যখন ক্লিক করবেন, দেখেন এই প্লাটিনামে আপনার এই দুটা নাম চলে আসছে, যে দুইটা কন্ট্যাক্টে আপনি রেখেছিলেন, এই দুটা কন্ট্যাক্ট এখানে চলে আসছে। ঠিক আছে। এরপরে দেখেন, আপনি চাইলে যদি এখান থেকে কোনো এক সময় দেখলেন আপনি তার যে সুবিধাটা সে পেত, বা যে সুবিধাটা আপনি তার কাছ থেকে পেতেন, সেই সুবিধাটা সে আর দিচ্ছে না, তখন আপনি চাইলে তাকে রিমুভও করে দিতে পারেন। অথবা ধরেন আপনি তাকে যে সুবিধার জন্য গোল্ডে রেখেছেন, সে তার চাইতে কম সুবিধা দিচ্ছে আপনাকে, তাহলে আপনি তাকে চাইলে এই যে সিলেক্ট করে দিয়ে মুভ টু গ্রুপ, যে অন্য যে কোনো গ্রুপে ট্রান্সফার করতে পারবেন, অথবা সিলেক্ট করে দিয়ে রিমুভ ফ্রম গ্রুপ করে দেবেন, তাহলে এই গ্রুপ থেকে চলে যাবে, কিন্তু অল কন্ট্যাক্টস থেকে সে যাবে না। আর আর্কাইভ মানে তো জানেনই। মার্জের কাজ এখনো চলছে। মার্জ মার্জ বলতে হচ্ছে, ধরেন কোনো কারণে একই নাম দুইবার চলে আসছে, বা একই নাম দুজনকে, আপনি ধরেন একজনের নাম অ্যামান্ডা দিয়ে আসছে আর একজনের নাম সুটন দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে দুজনই সেম, তখন ওই দুটা কন্ট্যাক্টকে মার্জ করার জন্য এটা ব্যবহার করা হয়। আপাতত এটা আপনার ইয়াতে আছে, আপগ্রেডেশনের ইয়াতে আছে, এখন এটা আমরা করব না। এখন বলেন, স্মার্ট লিস্টে পেড আছে, এটা এখন এটা দরকার নেই। এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই কন্ট্যাক্টস এর উপরে কোনো কারো প্রশ্ন আছে কিনা বলেন। কোনো কোশ্চেন্স নাই। থ্যাংক ইউ, বাকি কারো কোশ্চেন্স নেই। তাহলে আমরা কন্ট্যাক্টস নিয়ে কমপ্লিটলি ভালো করে বুঝতে পেরেছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন। স্যার ওই আমরা কি যে কোনো একজনকে এট এ টাইম দুই তিনটা গ্রুপে অ্যাড করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। আপনি এট এ টাইম একজনকে দুই তিনটা গ্রুপে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেহেতু আপনার কি হচ্ছে না, যেহেতু আপনার অল কন্ট্যাক্টস কোনো চেঞ্জ হচ্ছে না। ধরেন অ্যামান্ডাকে আপনি চাইলেন কোন গ্রুপে দিতে, ওই গ্রুপে তো আছে, আবার চাইলেন 10% ডিসকাউন্ট গ্রুপেও রাখতে, কারণ সে গোল্ড। 10%? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনি ওটাও করতে পারবেন। দেখেন অ্যামান্ডা সুটন হ্যাজ বিন অ্যাডেড টু 10% ডিসকাউন্ট গ্রুপ, তাহলে আপনি চলে যাবেন গ্রুপে, চলে যাবেন গ্রুপে, চলে যাওয়ার পর 10% ডিসকাউন্ট গ্রুপেও তাকে দেখতে পাবেন। আবার আপনি যদি তাকে প্লাটিনাম গ্রুপে প্লাটিনাম। দেখতে পান, প্লাটিনাম গ্রুপেও দেখতে পাবেন। জি জি জি। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে ওকে। স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কন্ট্রাক্টস এর কাজ করেছি, ঠিক আছে, এইটা বাকি ছিল। তো আমরা এরপরে চলে যাই হচ্ছে কনভার্সনের বিষয়ে। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইয়ে করেছিলাম, চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ, দেখেন গত ক্লাসে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করেছিলাম, এন্ট্রি করেছিলাম চার্ট অফ অ্যাকাউন্ট। কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট গুলো এন্ট্রি করার পরে আমরা কোনো ব্যালেন্স দেইনি। ঠিক আছে, কোনো ব্যালেন্স আমরা দেইনি। সেটা যাই একটু দেখি, আমরা কি ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম। দেখেন, আমরা গত ক্লাসে কি বলেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া, ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া বাকি যত অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট আছে, সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা এডিট করব এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে, এবং শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট গুলো করব এই ব্যাংক অ্যাকাউন্ট ফিডে গিয়ে। ঠিক আছে, গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। মেহরাব,
মেহরাব? জি ভাইয়া আছি। হ্যাঁ, গত ক্লাসে এটাই তো করেছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমরা টাস্কটা করে নেই, টাস্ক করতে বলেছিলাম, টাস্কটা করে নেই। খুব অল্প একটা টাস্ক ছিল। এখন আচ্ছা দেখি এরপর কি করতে হয়। এরপরে দেখেন আমরা কন্টাক্টস অ্যাড করেছিলাম, কিন্তু সরি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের এই যে ব্যালেন্স আমাদের দেওয়া দেওয়া থাকার পরও আমরা এটা করতে এন্ট্রি দিতে পারিনি। এই এখানে ব্যালেন্স এন্ট্রি দিতে গেলে আপনার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ট্রায়াল ব্যালেন্স একটা দিবে। ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে আইডিয়া আছে কার কার? তো বলেন তো ট্রায়াল স্যার ব্যালেন্স। আমার আছে স্যার। বলেন তো ট্রায়াল ব্যালেন্স কি? ট্রায়াল ব্যালেন্স হচ্ছে যে কিছু অ্যাকাউন্টস টাইটেলের সমষ্টি, যেখানে প্রত্যেকটা টাইটেল বা অ্যাকাউন্টস এর এগেনস্টে ব্যালেন্স থাকে, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এবং এটা ইকুয়াল থাকে, ডেবিট ইকুয়ালস টু ক্রেডিট। তার মানে বোঝা যায় যে আমার অ্যাকাউন্টসটা ঠিক আছে। আপনার অ্যাকাউন্টসটা ঠিক আছে। কারণ যখন ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দেবে তখন হয়তোবা দেখা যাবে আপনাকে বেশ কিছু পিডিএফ আকারে স্টেটমেন্ট দিয়েছে বা পিডিএফ করে দিয়েছে, হ্যাঁ, আপনাকে ওটা তখন সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিতে গেলে ধরেন আপনাকে একটা ব্যাংকের স্টেটমেন্ট দিল, স্টেটমেন্ট দেওয়ার পরে আপনাকে বললো এখান থেকে আপনার অ্যাড করার জন্য। তখন আপনি কিভাবে অ্যাড করবেন? সর্বপ্রথম কুইকবুকসের ক্ষেত্রে হোক, জেরোর ক্ষেত্রে হোক, সর্বপ্রথম আপনার ট্রায়াল ব্যালেন্সের দিকে নজর দিবেন। ট্রায়াল ব্যালেন্সের দিকে নজর দিবেন বলতে ট্রায়াল ব্যালেন্সটা কি জিনিস একটু দেখি। ওই যে রূপম যেটা বলেছে ওটাই। ট্রায়াল ব্যালেন্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি? বলেন তো রূপম, বলেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় কি ট্রায়াল ব্যালেন্সের? ট্রায়াল ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সের হ্যাঁ বলেন। সব থেকে ইম্পর্টেন্ট হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্যার আমাদের এই যে ব্যালেন্স গুলো আর কি, টোটাল ডেবিট, ক্রেডিট ব্যালেন্স এবং গুলো থাকবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ডেট। ঠিক আছে, অ্যাজ আমি অন ডেট, অ্যাজ অন ডেট। কখন কখন আমি করছি, অ্যাজ অন ডেট হতে পারে। অ্যাজ অন ডেট মানে হচ্ছে একদম আপ টু ডেট যেটা, ঠিক আছে? আপনি জি জি কখন জি। কখন পর্যন্ত করছেন এই টাইমটা আপনাকে ম্যান্ডেটরিলি দেখতে হবে, ঠিক আছে? কারণ হুম আপনি হুম। যখন কনভার্সন করবেন বা এই ট্রায়াল ব্যালেন্স রেডি করবেন, ট্রায়াল ব্যালেন্স রেডি করার সময় কেন এই টাইমটা কেন ইম্পর্ট্যান্ট? এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ক্রাউন কম্পিউটার যেটাই হোক না কেন, ক্রাউন একটা কোম্পানির নাম, এরপর ট্রায়াল ব্যালেন্স, এরপর ফর দ্য মান্থ অফ 31 ডিসেম্বর 2021। আমরা সাধারণত এটা মাইগ্রেট যখন করি, ধরেন জেরোতে আসছি কখন, আমি আগে কুইকবুকস ব্যবহার করতাম, কুইকবুকস থেকে আমি জেরোতে চলে আসছি। আপনার এখানে এই টাইমটা হচ্ছে 30শে ডিসেম্বর 2021 পর্যন্ত আপনি আপনার আগের যে কোনো ইয়েতে আপনি যেই ফরম্যাটটাতে যেই ফরম্যাট ব্যবহার করে আপনি কাজ করতেন ওই ফরম্যাটে আপনার এই পর্যন্ত ব্যালেন্স যেটা ছিল ওটার একটি সামারাইজ। ঠিক আছে, আমার যদি ভুল হয়ে না থাকে আপনি দেখেন ভালো করে আমার কথাটা মিলিয়ে দেখেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে করবেন, ঠিক আছে? আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে 31 ডিসেম্বর 2021 যেটা দেওয়া আছে এই পর্যন্ত আপনার যত আপনি যা যা কাজ করতেন, আপনার অ্যাকাউন্টসের যা যা যাবতীয় যা কাজ করতেন তার সামারি হচ্ছে এই ট্রায়াল ব্যালেন্স। ঠিক কি ঠিক না? ঠিক কি না? স্পষ্ট? জি ভাইয়া। হ্যাঁ, দেখেন এইখানে প্রথম বিষয় হচ্ছে তারিখ, দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যালেন্স। এই দুইটা ডেবিট এবং ক্রেডিট অবশ্যই অবশ্যই মিল থাকতে হবে। ডেবিট এবং ক্রেডিট যদি মিলে না যায় তাহলে আপনার ট্রায়াল ব্যালেন্স দিয়ে এটা ভুল আছে, ট্রায়াল ব্যালেন্সটা আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, দেখেন ট্রায়াল ব্যালেন্সে কি কি দেওয়া আছে। পেটি ক্যাশ, মঞ্জু ব্যাংক, মেট্রো ব্যাংক। এটা যখন আপনি যেই ডাটা নিয়ে করবেন, ধরেন ক্লায়েন্টের মঞ্জু ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, মেট্রো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আছে আরবিএস এ, তখন আপনার এখানে মঞ্জু ব্যাংক না হয়ে আরবিএস থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, প্রিপেইড রেন্ট দেওয়া আছে, স্টোর সাপ্লাইজ দেওয়া আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা ফার্নিচারের, এটা প্রপার্টি প্ল্যান্টের। ডিটেলস ইন ডিটেলস দেওয়া থাকবে। এখানে আরেকটা জিনিস দেখেন, কোথায় গেল?
দাঁড়ান আরেকটা ওপেন করি। ঠিক আছে, দেখেন এরপর কি বলছিলাম, তো ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করতে হবে। এখানে এখানে কিছু ইয়েলো মার্কিং করে দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে বলছি। প্রথমে এটা দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে এটা ইম্পোর্ট করব? ইম্পোর্ট করার নিয়মটা একটু দেখে নিই। যখন আপনি এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা যেটা আপনার দেওয়া থাকবে আপনার কাছে, এটা কই ইয়ে, যে sheet-টা দিয়েছিলাম। দেখেন আমরা যখন কাজ করছিলাম এখানে কি কি আরবিএস ব্যাংক আছে, মঞ্জু ব্যাংক আছে, মেট্রো ব্যাংক আছে, আমেরিকান এক্সপ্রেস, ক্রেডিট কার্ড। দেখেন আপনার ট্রায়াল ব্যালেন্সে কিন্তু কি আছে, মঞ্জু ব্যাংক, মেট্রো ব্যাংক আছে, আর বাকি কিছু নাই, কোনো ক্রেডিট কার্ড নাই। এই ক্রেডিট কার্ড আমেরিকান এক্সপ্রেসেরটাও আছে, ঠিক আছে। আর কি ক্রেডিট কার্ড, ক্রেডিট ওয়ান ব্যাংকেরটা আছে কিনা দেখি। ক্রেডিট ওয়ান ব্যাংকেরটা নাই, কার্ডটা নাই। তাহলে দেখেন যেগুলো আছে ওগুলোই আমাকে করে নিতে হবে। ওগুলো করতে গেলে কিভাবে করব? প্রথমে এটা কনভার্সন ডেট দিয়ে কনভার্সন ব্যালেন্স বসাতে হবে। কনভার্সন কেন? কনভার্সন ব্যালেন্সটা কি? যখন আপনি কনভার্ট করবেন। আবার একটা কোশ্চেন ছিল, বলেন। যেগুলো আমাদের ট্রায়াল ব্যালেন্সে নাই, যেমন ক্রেডিট কার্ড, সেগুলোকে আমার নতুন করে বানাইতে হবে নাকি? না, যেগুলো ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট কার্ড নাই, ট্রায়াল ব্যালেন্সে আপনি কোনো হাত দিবেন না, ঠিক আছে। ওইগুলো হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের বাইরে। আপনার এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের বাইরে। ট্রায়াল ব্যালেন্সের বাইরে মানে হচ্ছে আপনাকে যেই স্টেটমেন্টটা দেওয়া হয়ে গেছে, মানে যেই পিডিএফ আপনাকে দেওয়া থাকবে ওই পিডিএফ অনুসারে আপনি ট্রায়াল ব্যালেন্স করবেন। আপনার ট্রায়াল ব্যালেন্সের ধরেন এটা এই জন্যই দেওয়া, আপনাকে প্রথমে যেই কাজের জন্য আপনাকে যেই শিটটা ওয়ার্কশিটটা দেওয়া হবে ওই শিটের সাথে ট্রায়াল ব্যালেন্স নাও মিলতে পারে। কারণ দেখেন একটা বিষয় দেখেন, আরবিএস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন দেখাচ্ছে কখন? 22/10/2022 থেকে, ঠিক আছে। আর আপনার ট্রায়াল ব্যালেন্স কখন? 31শে ডিসেম্বর 2021-এর। আপনার 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত আপনার আরবিএস ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, বুঝতে পারছেন? আর এই যে বুঝতে দুই পারছি। হাজার একুশের ডিসেম্বর 2021 পর্যন্ত আপনার আরবিএস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না। তা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনাকে করতে দিচ্ছে ধরেন 2022-এর মাঝামাঝি সময় থেকে, তাহলে মাঝামাঝি সময় থেকে এটা তো আপনি পাচ্ছেন আপনার আগে যেটা করতেন, যেই ম্যানুয়ালটা আপনি ব্যবহার করতেন, যেই ফরম্যাট আপনি ব্যবহার করতেন ওই ফরম্যাট অনুসারে ডাটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে তার বর্তমান স্ট্যাটাস, সে বর্তমানে যা করতে চাইছে তা। আপনার বিগত দিনের কাজ তো করতে দিতে পারে, বুঝতে পারছেন? দেখেন ক্রেডিট ওয়ান ব্যাংক, এটাও 20/6/2022, এটা কিন্তু 2022-এর মাঝামাঝি, এটাও 2022-এর শেষের দিকে, কিন্তু 21শে ডিসেম্বরে এগুলোর কোনো ব্যালেন্স ছিল না, সেই জন্য এটা ট্রায়াল ব্যালেন্সে নাই। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার, জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা যখন ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে এন্ট্রি দিব, আপনার ট্রায়াল ব্যালেন্সের এই ব্যালেন্সগুলো তো কনভার্সন, প্রথমে আপনাকে কনভার্ট করে নিতে হবে, আপনার আগের ব্যালেন্সের সাথে মিলানোর জন্য কনভার্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার
জেরোতে এই কনভার্সনটা করার জন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংস, একটু ওয়েট করেন, একটু চেঞ্জ হয়েছে তো। conversion আপগ্রেডেশন চলছে নাকি? কনভার্সন এখানে ছিল। দেখেন কোথায় কোথায় পাবেন, একটু করে দিয়েছে। আপনারা অ্যাকাউন্টসে চলে যাবেন, অ্যাকাউন্টিং এ চলে গিয়ে এই যে অ্যাকাউন্টিং সেটিংসে যাবেন। অ্যাকাউন্টিং সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে এই যে কনভার্সন ব্যালেন্স একটা অপশন পাবেন, ঠিক আছে? এই যে কনভার্সন ব্যালেন্সে চলে যাবেন। কনভার্সন ব্যালেন্সে যাওয়ার পরে ক্লিক করার পর দেখেন কনভার্সন ব্যালেন্স দেওয়ার জন্য আপনার অপশনটা আসবে। আপনি চাইলে প্রথমে ডান দিকে দেওয়া এই বিষয়গুলো হোয়াট ইজ দিস আপনি পড়ে দেখতে পারেন, এগুলো আপনাদের সার্টিফিকেশনে কাজে দেবে। একটু দেখি হোয়াট ইজ দিস কনভার্সন কি। জিরো নিডস টু পিক আপ ওয়্যার ইয়োর ওল্ড সিস্টেম লেফট অফ, and entering your opening balances gives zero an accurate set of numbers to start from। যেটা আমরা বললাম যে আপনি যেখানে শেষ করেছিলেন, যে আপনার গত এর আগে যে যেই ফরম্যাটটা ব্যবহার করতেন, যে টুলসটা আপনি ব্যবহার করতেন, ওই টুলসের থেকে এই টুলসে যখন আপনি মাইগ্রেট করবেন, ওই টুলসের শেষ ব্যালেন্স যেটা ছিল ওইটাই হচ্ছে আপনি কনভার্ট করে আপনি এইখানে নিয়ে আসছেন। এটাই হচ্ছে কনভার্সন অপশন এবং কনভার্সন ব্যালেন্স। যে ব্যালেন্সটা থাকবে ওটা ইনপুট দেওয়া। তারপরে এরপরে দেখেন, এরপরে দেওয়া আছে এন্টার ব্যাংক ব্যালেন্স এস দেয়ার, যেটা আমি এগুলো আপনারা পড়ে নেবেন, যেটা আমি মুখে বলেছি অলমোস্ট ওইটাই পাবেন, একটু এদিক ওদিক করে ওইটাই পাবেন। তা এটা এখানে অ্যাড করার নিয়মটা কি? এটা অ্যাড করার নিয়ম হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে অ্যাড কম্পারেটিভ ব্যালেন্সেস, কনভার্সন ডেট। কনভার্সন ডেটটা কি ওটা আমি আপনাকে বলছি, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কনভার্সন ডেট। দেখেন কনভার্সন ডেট একটা মার্কিং করে রাখেন বা একটা নোট ডাউন করে রাখেন। কনভার্সন ডেট আপনি যখন একবার দিবেন, ওই কনভার্সন ডেট আর চেঞ্জ করা যাবে না। যাবে না বলতে হচ্ছে আপনি করবেন না। আপনি কনভার্সন ডেট যদি ধরেন, একটা জিনিস আমাকে বলেন তো, যে কোনো একজন আমাকে বলেন, রূপমই বলেন, যে কনভার্ট আপনি কয়বার করবেন? আপনার পুরাতন টুলস থেকে কনভার্ট করে নিয়ে আসবেন কয়বার করবেন? একবার করবেন না কয়েকবার করবেন? স্যার কনভার্সন তো মূলত প্রথমেই করা হয়, যেটা রেট ঠিক করে ওইটাতেই করা হয়। এরপরে চেঞ্জ করা যাবে কিনা এটা স্যার আমি শিওর বলতে পারছি না। না আপনি নর্মাল চিন্তা করে দেখি, মেহরাব বলেন, আপনি তো এখনো ইয়েতে আছেন, মেহরাব বলেন কনভার্সন ডেটটা কি বিষয় বলেন তো আপাত এটা দৃষ্টিতে। মোস্ট প্রবাবলি একবারই চেঞ্জ করা করা যাইতে পারে, যেহেতু আমি একবারই শিফট করব, যেতে পারে একবারই। না, একবারই করা উচিত। কেন? আপনি তো একবারই চেঞ্জ শিফট করবেন যখন আপনি ধরেন আগে কুইকবুকস ব্যবহার করতেন, কুইকবুকস ছেড়ে দিচ্ছেন, কুইকবুকস তো আপনি বারবার করে ছাড়বেন না, আপনি ছেড়ে ফাইনাল ব্যালেন্সটাই তো নিয়ে আসছেন এখানে। তো কনভার্সন জি। ডেট কি একবার ধরেন 2021-এর ডিসেম্বরে শেষ করলেন, আবার কি 2022-এর ডিসেম্বরে করতে পারেন?
না, শুধু না, করা একবারই যাবে না, shift করতে একবারই করা যাবে। আপনারা এই সিস্টেমে কনভার্সন ডেট চেঞ্জ করা গেলেও বা আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে কনভার্সন ডেট চেঞ্জ করলেও আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন কনভার্সন ডেট চেঞ্জ করবেন না। মাথায় রাখবেন, কনভার্সন ডেট চেঞ্জ করবেন না। যদি অ্যাডজাস্টমেন্ট কিছু থেকে থাকে তাহলে ওটা অ্যাডজাস্টমেন্ট আকারে করবেন, কিন্তু কনভার্সন ডেট চেঞ্জ করবেন না। ঠিক আছে, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন যে জেরোতে কনভার্সন ডেট চেঞ্জ করা যায় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা একদম মাথায় রাখবেন যে কনভার্সন ডেট চেঞ্জ করা যায় না। আপনি কিভাবে এখানে কনভার্সন ব্যালেন্স গুলো কিভাবে দিবেন সেটা একটু দেখি। আপনি একটা একটা করে অ্যাড লাইন করে করতে পারেন। প্রথমে দেখবেন কি শো অল কন্ট্যাক্টসে চলে যাবে। আচ্ছা, তার আগে কনভার্সন ডেটটা দিয়ে নিই। এখানে অটোমেটিক শো করছে 1 এপ্রিল 2025 থেকে 31 ডিসেম্বর 2025। আপনার এটা দরকার নেই, আপনি এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন আপনার এখানে বলছে কি ফর দ্য কনভার্সন ডেট ইউ নিড টু এন্টার কনভার্সন ব্যালেন্স। একটা বিষয় মাথায় রাখবেন, কনভার্সন ডেট যেটা দিবেন ওটার আগে ডেটে কোনো কিছু কাজ আপনি করতে পারবেন না, কোনো ব্যালেন্স আপনি দিতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, কোনো ট্রানজেকশন আপনি করতে পারবেন না। কনভার্সন ডেট যদি দেওয়া থাকে 21 সালের ডিসেম্বর পর্যন্ত, আপনি 21 সালের ডিসেম্বরের আগে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। কোনো ডেট দিয়ে কোনো ট্রানজেকশন করতে পারবেন না, ট্রানজেকশন করলেই সব মিসম্যাচ হয়ে যাবে। তাহলে আমরা এখানে করবো কি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 2021 দেওয়া আছে, আমরা এটা একটু চেঞ্জ করে নেই, একটু চেঞ্জ করে নেই সবকিছু। চেঞ্জ হচ্ছে যখন একটু চেঞ্জ করে নেই। 21 যেটা দেওয়া আছে ওটাকে আমরা, আপনারা সবাই ইয়ে করবেন কি, এই যে 20 যেটা দেওয়া আছে না, 20, সরি ট্রায়াল ব্যালেন্স করি। এই যে এখানে 21 দেওয়া আছে না, 21 এটাকে আপনার 23 হিসেবে করবেন। ঠিক আছে, 23 হিসেবে করবেন, যত 21 আছে সব 23 হিসেবে করবেন। আচ্ছা, প্র্যাকটিসের জন্য চেঞ্জ না করি, তাহলে 22-এর ইয়ে থেকে দিই। দেখ, আমরা এখানে করব কি, যেহেতু আপনার এই যে 22 জানুয়ারি, 31 দেখেন এখানে শো করবে আপনি যা দিবেন, আপনার ট্রায়াল ব্যালেন্স যতটুকু ছিল এইটা মোট কথা আপনার এখানে আনতে হবে। দেখেন 31 ডিসেম্বর 2022, আপনি যদি এখানে 2023 দেন এটা অটোমেটিক 31 ডিসেম্বর 2022 হয়ে যাবে। ঠিক আছে, এইটার সাথে ম্যাচ করবেন। এখানে যেই তারিখটা শো করছে এটা ট্রায়াল ব্যালেন্সের তারিখ। ট্রায়াল ব্যালেন্স আপনি যত তারিখ পর্যন্ত করেছেন তত তারিখ পর্যন্ত, 31 ডিসেম্বর 2021, এখানেও ওই তারিখটাই শুরু করবে 31 ডিসেম্বর 2021। ওটা আনার জন্য আপনি উপরে যা কিছু করবেন করেন, যেমন 22 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2021। ক্লিয়ার বিষয়টা? এইখানে নিচের যে তারিখটা দেওয়া আছে এইটার সাথে ট্রায়াল ব্যালেন্সের তারিখ মিলে যাবে। তো কাজেই আপনি এইখানে নিচে ট্রায়াল ব্যালেন্সের তারিখ আনার জন্য এখানে যা করতে হয় তা আপনাকে করতে হবে, ডেট চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পারছেন? আপনাকে এখন 23 ধরে করবো নাকি 21 ধরে করবো? হ্যাঁ, আপনি যেটা আছে ওটা করেন। তেইশ ধরে করতে গেলে আবার সব জায়গায় চেঞ্জ করতে হবে, গন্ডগোলে পড়ে যাবেন। যেভাবে করে দিচ্ছি, যেভাবে করে দিব দেখাচ্ছি ওভাবে করে আপনারা করবেন। ঠিক আছে, 21 ধরে থাকুক। এই যে আমরা 31 ডিসেম্বর 2021 আছে, ট্রায়াল ব্যালেন্সের সাথে মিলে গেছে, আমি এখানে সেভ দেব। সেভ দেওয়ার পরপর এই ট্রানজেকশন কনভার্সন ডেটটা লক হয়ে গেছে। দেখেন কিছুক্ষণ আগে দেওয়া ছিল কত, 1 এপ্রিল 2025 থেকে 31 ডিসেম্বর 2025 দেওয়া ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে চলে আসছে 1 এপ্রিল 2021 থেকে 31 ডিসেম্বর 2021। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে 1 এপ্রিল কেন, বলেন তো 1 এপ্রিল কেন? কারণ কারণ ভাই আমরা এটা ইউকে যেহেতু বেস করছিলাম, ওখানে মেবি মার্চ থেকে বা ওদের এপ্রিল থেকে ফিসক্যাল শুরু হয়েছিল। ফিসক্যাল ইয়ারটা যেটা শুরু হয় সেটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়, এই জন্য ফিসক্যাল ইয়ারটা শুরু হয়েছে, কিন্তু আপনি কনভার্সন ডেট 31 ডিসেম্বর থাকার কারণে ওরা 31 ডিসেম্বরে শেষ করে দিয়েছে। ঠিক আছে, এরপরে আপনি চলে যাবেন কোথায়, শো অল কন্ট্যাক্টসে যাবেন। শো অল কন্ট্যাক্টসে যাওয়ার পরে আপনার যত বাই ডিফল্ট যেগুলো আছে সবগুলো আপনার এখানে শো করবে। ধরেন কোনো কারণে আপনার এখানে যা আছে, এই যে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো আপনার এখানে দেওয়া নেই। ধরেন মঞ্জু ব্যাংক, মঞ্জু ব্যাংক আপনার এখানে দেওয়া, মঞ্জু ব্যাংক কোথায়, মঞ্জু ব্যাংক, এই যে মঞ্জু চেকিং আপনার এখানে দেওয়া আছে। ঠিক আছে,
তারপরে হচ্ছে এই যে কি মেট্রো ব্যাংক, মেট্রো ব্যাংক তো আপনার এখানে দেওয়া নেই। তো এখন কি করবে, মেট্রো ব্যাংক দিতে গেলে কি করবেন, এখানে তো মেট্রো ব্যাংক দেওয়া আছে কিনা একটু দেখি। মঞ্জু আছে, মেট্রো, মেট্রো নাই। তাহলে মেট্রো ব্যাংকটা কিভাবে দিবেন, মেট্রো ব্যাংকটা কিভাবে আনবেন এখানে? ধরেন আরেকটা বিষয় দেখি, আপনার পাশে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যায়। তাহলে এখানে একটা জিনিস দিই, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি। এটা কত ছিল জানি, অ্যাকাউন্ট কোড কত ছিল মনে আছে? এটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে, এটা অত ইম্পর্টেন্ট না। আমি এখানে একটা মাঝপথে একটা ব্যাংক অ্যাকাউন্ট, সরি, মাঝপথে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। সেটা চলে যাবে, মঞ্জু আর বিএসসি। মাঝপথে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন দেখি এখানে একটু গিয়ে রিফ্রেশ দেই। এটা সেভ না করলে, সেভ এখানে সেভ করার জন্য বলছে ওয়ার্নিং। আমরা দেখি সেভ, এখানে একটু দিলাম, আমরা করলাম আরবিএস 600 কত নাম্বার ছিল, 613 নাম্বার, দেখেন 613 নাম্বার চলে আসছে। বুঝতে পারছেন তো? আপনার যদি ট্রায়াল ব্যালেন্সে কোনো একটা, ট্রায়াল ব্যালেন্সের সাথে কোনো একটা, ট্রায়াল ব্যালেন্সে যে সমস্ত আপনি অ্যাকাউন্ট হেডগুলো করেছেন, কোনো একটা অ্যাকাউন্ট হেড যদি আপনার আপনার চার্ট অফ অ্যাকাউন্টে না থাকে, তাহলে আপনি কনভার্সন ব্যালেন্সটা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই ট্রায়াল ব্যালেন্সের সাথে যে যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো অ্যাকাউন্ট চেক করে দেখতে হবে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা। বুঝতে পারছেন বিষয়টা? একটু রেসপন্ড করেন, যে কোনো একজন রেসপন্ড করেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার বলেন, কেউ কি কিছু বলতে চাইছিলেন? না ভাইয়া, এটা জাস্ট মানে সাউন্ড ইকো হয়েছিল। ও সাউন্ড ইকো, থ্যাংক ইউ। তাহলে ট্রায়াল ব্যালেন্সে যে সমস্ত চার্ট অফ অ্যাকাউন্ট আপনার দেওয়া থাকবে, প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে চেক করে দেখতে হবে আপনার এই ইয়েতে আছে কিনা, আপনার কি বলে, আপনার চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা, আপনার জেরো চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা। যদি না থাকে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে কিভাবে, অ্যাড করলেই সাথে সাথে আপনার এখানে ওটা আপডেট হয়ে যাবে, এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন কিভাবে আমি এই কনভার্সন ব্যালেন্সটা অ্যাড করব। এটা আপনাদেরকে কাজ দিয়ে দিলাম, আমি চেক করে করে দেখছি না, জাস্ট আমি একটা দেখালাম কিভাবে আপনি অ্যাড করে নিলে, মাঝপথে অ্যাড করে নিলে কনভার্সন ব্যালেন্সে চলে আসবে, ওটা আমি দেখিয়ে দিলাম। এখানে আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, ওগুলো নিয়ে দেখি। ধরেন প্রিপেইড ইন্স্যুরেন্স, আপনি প্রিপেইড ইন্স্যুরেন্স আপনার এখানে আছে কিনা আপনি একটু চেক করে নিলেন। প্রিপেইড ইন্স্যুরেন্স কিছুই করার দরকার নেই, আপনি জাস্ট এখানে প্রিপেইড লিখলেই, সার্চ করলেই প্রিপেইড ইন্স্যুরেন্স আছে কি নেই ওটা চলে আসবে। দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স আমার কাছে
নাই, নাই তো বলা যাবে না, এটা অ্যাসেটে নাই। প্রিপেইড ইন্স্যুরেন্সটা কি হয় বলেন, কোন ইয়েতে হয়, লাইবিলিটি না ইয়েতে যায়, এই যে এক্সপেন্সে যায়? প্রিপেইড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অ্যাসেট স্যার, অ্যাসেট। প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? প্রশ্ন বলতে কারো কোনো ডাউট আছে কিনা? প্রিপেইড ইন্স্যুরেন্স কি, অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স কোনটা? না ডাউট নাই, প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে আপনার অ্যাসেট। অ্যাসেট। আচ্ছা তাহলে দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স আমার কাছে, আমার এখানে নাই। তাহলে কি করতে হবে, আমাকে অ্যাড করে নিতে হবে, অ্যাড অ্যাকাউন্ট। আপনাকে বারবার করে বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে কি, আপনি যদি ম্যানুয়ালি অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার ফাইলটা চেক করে দেখতে হবে। আপনি ম্যানুয়ালি যা যা অ্যাড করবেন তা আলাদা করে রাখবেন। যখন আপনি আহ, পরবর্তীতে কোনো ইম্পোর্ট করতে যাবেন চার্ট অফ অ্যাকাউন্ট, তখন এই যেগুলো ম্যানুয়ালি অ্যাড করছেন ওগুলো আছে কিনা দেখে নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, এক্সপোর্ট করে করলে চলে আসে। আমি আবার একটু দেখাই, এখানে যখন আপনি এক্সপোর্ট দিবেন তখন আপ টু ডেট লিস্ট বের হয়, কিন্তু মাঝে মাঝে মিসিং হয়ে যায়। সেই জন্য আপনারা এক্সপোর্ট লিস্ট বের করার পরে ইম্পোর্ট করতে যাওয়ার আগে চেক করে নেবেন যেগুলো আপনারা ম্যানুয়ালি অ্যাড করেছেন ওগুলো আছে কি নেই। ঠিক আছে, অথবা আপনি যখন আপনাকে যে শিটটা থাকবে ওই শিটে ম্যানুয়ালি অ্যাড করার সাথে সাথে ওখানে ওই শিটেও অ্যাড করে নেবেন। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আর যারা ছিলেন না তারা ভিডিওটা একটু দেখে নেবেন। তাহলে প্রথমে আমি অ্যাড করে নিব, একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিব। অ্যাকাউন্টের টাইপ হবে কারেন্ট অ্যাসেট। এটা কি কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট? প্রিপেড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট? এটা হবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। রেসপন্ড করবেন। তাহলে আপনার কোড, আমরা অ্যাসেটের কোড কি কি ছিল, সরি আমি একটু অ্যাসেটের কোড, 612, 613 ছিল, আর কি ছিল একটু দেখবেন, 614 দিতে পারবো। এখানে তো প্রিপেড ইন্স্যুরেন্স থাকার কথা। 614 কারেন্ট অ্যাসেট 614, এখানে দেব প্রিপেইড ইন্স্যুরেন্স। ডেসক্রিপশনও সেম থাকবে, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য নো ভ্যাট, শো ইন ড্যাশবোর্ড থাকবে। প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাড হয়ে গেছে। প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাড করার সাথে সাথে আমরা এখানে এখানে যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে প্রিপেইড ইন্স্যুরেন্সটা এখানে পেয়ে যাব। কনভার্সন ডেট কিন্তু একটাই আছে, আমি কনভার্সন ডেটে আর হাতও দেইনি। ঠিক আছে, যদি আপনি কনভার্ট করার পরে দেখেন যে ট্রায়াল ব্যালেন্সে কোনো একটা অ্যাকাউন্ট পরে মানে এখনো এন্ট্রি দেওয়া হয়নি, তাহলে আপনি করবেন কি, যদি এখানে সেভ না দেন, আমি আবার দেখাই বিষয়টা একটু। ধরেন প্রিপেড ইন্স্যুরেন্স, ঠিক আছে, প্রিপেড ইন্স্যুরেন্স 614 চলে আসছে। তাহলে এখানে আছে প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স কোথায়, ডেবিট পাশে, যেহেতু অ্যাসেট সেহেতু ডেবিট দিতে হবে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স 10,000 টাকা, আমি জাস্ট এখানে 10,000 টাকা এন্ট্রি দিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখেন আমি দেখব এখানে ধরেন স্টোর সাপ্লাইস, এটা আছে কিনা দেখব। স্টোর সাপ্লাইস এটা আছে কিনা দেখব। একটু জটিল একটু সোজা, মানে একটু কমপ্লেক্স একটু ইজি। স্টোর সাপ্লাই একটু দেখে নিই, কিন্তু একবার করতে পারলে খুব ইজি। দেখেন স্টোর সাপ্লাইটাও নাই। আমি এখানে কিন্তু 10,000 টাকা এন্ট্রি দিয়েছি। ঠিক আছে, 10,000 টাকা আমি কিন্তু এন্ট্রি, প্রিপেড ইন্স্যুরেন্স এন্ট্রি দেওয়া আছে। এরপর ধরেন আমি এখানে আরেকটা স্টোর সাপ্লাই, স্টোর সাপ্লাইটা কি, স্টোর সাপ্লাইটা কি বলেন, এটাও তো অ্যাসেটই হবে। সরি, 615 দিলাম। স্টোর সাপ্লাইস
যা আছে যেভাবে আছে ওভাবে করে দিলাম। এখন যেহেতু আমার কনভার্সন ইয়েতে এটা নাই, সেহেতু আমি 10,000 টাকা কিন্তু এন্ট্রি দিয়েছি দেখেন। দেওয়ার পরে আমি এখানে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে 615 না, 615তে আমার এটা চলে আসছে, কিন্তু আমি যে 10,000 টাকা এন্ট্রি দিয়েছিলাম ওটা চলে গেছে। কেন চলে গেছে বুঝতে পারছেন? রেসপন্ড করেন একজন। না ভাইয়া, বুঝতে পারছি। এটা চলে যাওয়ার কারণটা হচ্ছে, আপনি যখন সবসময় মাথায় রাখবেন, যখন আপনি কোনো একটা ডাটা ইনপুট দিবেন, এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে সেভ করে দেবেন। সেভ যদি না করেন, ঠিক আছে, সেভ করে দিবেন, সেভ না করলে আপনি আবার রিফ্রেশ দিলে ওই ডাটা চলে যাবে। এটা বলার কারণ হচ্ছে, আপনি যখন করবেন, যখন সবগুলো একবারেই চেক করে নেবেন, সবগুলো চার্ট অফ অ্যাকাউন্টে আছে কি নেই। যদি না থাকে আগে ইনপুট দিয়ে নেবেন, ইনপুট দেওয়ার পরে আপনি ডাটাগুলো ইনপুট দেবেন। বুঝতে পারছেন? না হলে কিন্তু ডাটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। হ্যাঁ বলেন। স্যার এই 10,000 টাকাটা আমরা যখন আপনার এন্ট্রি কিভাবে দিয়েছিলাম? আপনার তো শুধু চার্ট অফ অ্যাকাউন্ট ক্লিয়ার করছিলাম। এন্ট্রি কিভাবে দিয়েছিলাম? জি। মেহরাব বলেন তো এন্ট্রি কিভাবে দিয়েছিলাম? এন্ট্রি তো ভাই আমরা শুধু ওই ইয়াটাতে মানে আমাদের ওখানে যে খালি করে জাস্ট ক্লিক করছিলাম, এন্ট্রি হয়ে গেছিল। জি, 00 তে এটাই ক্লিক হচ্ছে করছিলাম, বিষয়। এই যে এরপরে যখন সিম্পলি এন্ট্রি দিয়ে দিছিলাম। এন্ট্রি দেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ওই ঘরে ক্লিক করবেন, ক্লিক করে 10,000 টাকা এন্ট্রি দিয়ে দেবেন। মানে যে যে ব্যালেন্স দিতে হবে ওই ব্যালেন্স, ওই জাস্ট ওখানে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে দেবেন, এন্ট্রি দিয়ে দেবেন। এটা অন্য কোনো ভাবে আচ্ছা, দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? ওকে। কোনো জি, ইয়ে জি। নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এই প্রত্যেকটা অ্যাকাউন্ট, আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করে দেখবেন, চেক করে দেখার পরে আপনি এন্ট্রি দিবেন। এখানে একটা বিষয় শুধু আমি দেখাই দিই। পারবেন তো, সবাই পারবেন তো, এন্ট্রি দিতে পারবেন তো, নাকি আমি দেখিয়ে দেবো? হ্যালো? স্যার একটু দেখিয়ে দিলে ভালো হয়। একটু দেখিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু যদি দেখিয়ে দিতে চাই, তাহলে পেটি ক্যাশ আমাকে দেখতে হবে, পেটি ক্যাশ এখানে আছে কিনা। দেখেন এখানে পেটি ক্যাশ, আপনি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাবেন, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে চেক করে নেবেন সব। দেখেন স্টোর সাপ্লাইস বাদ দিলাম, পেটি ক্যাশ তো অ্যাসেটে থাকবে, আপনি আলাদা আলাদা করে দেখে নিতে পারবেন। আপনার পেটি ক্যাশ, পেটি ক্যাশ, ক্যাশ অন হ্যান্ড বা পেটি ক্যাশ যেটাই বলেন না কেন, আছে কিনা, নাই। আপনাকে ইয়ে করতে হবে, এন্ট্রি দিতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট এন্ট্রি দিতে হবে। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাকে শুধুমাত্র যেটা করতে হবে এটা হচ্ছে chart of accounts, ব্যাংক ছাড়া এই যে পেটি ক্যাশ বলেন, পেটি ক্যাশও আপনার অ্যাড ইয়েতে দিতে হবে। আপনার এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এটা থাকবে, স্টোর সাপ্লাই তো আমরা দিয়েছি, প্রিপেড রেন্টটা দেওয়া নাই। দেখি প্রিপেড রেন্টটা দেওয়া আছে কিনা, শুধু রেন্ট দেওয়া থাকবে একটা, নাই। তাহলে আপনাকে প্রিপেড রেন্টটা নিতে হবে। প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্টটা কি হবে এটা আপনাকে অ্যাকাউন্টিং নলেজ কাজে লাগিয়ে বসাতে হবে। প্রিপেড রেন্ট কি হয়, প্রিপেড রেন্টটা কি বলেন তো? প্রিপেড এন্ড অ্যাসেট স্যার। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এগুলো তো থাকার কথা।
একটাও নাই, তাহলে সবগুলো আমাকে করতে হবে। দেখেন কিভাবে করবেন, জাস্ট এভাবে নেবেন, নিয়ে এন্ট্রি দেবেন। ঠিক আছে, আমার যেটা আছে ওটাও থাকুক, সমস্যা নেই, ডবল হয়ে যাবে। এখন এখানের সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনার সেটে প্রিপেমেন্টস ইনভেন্টরি প্রিভিয়াস তো কিছু নাই, কারেন্ট হচ্ছে 620 621 টাকা। পেটি ক্যাশ আমাকে এখানে করতে পারবো না, মঞ্জ ব্যাংক করতে পারবো না, মেট্রো ব্যাংক করতে পারবো না। প্রিপেড ইন্স্যুরেন্স করে ফেলেছি, প্রিপেড ড্রেন করে নি, প্রিপেড ড্রেন করবো কত 616তে দিয়ে। ঠিক আছে, যেটা যেটা নাই, বুঝতে পারছেন তো? এই যে কোথা থেকে কোডগুলো আনছি, প্রিপেড রেন্ট কি অ্যাসেট না? আমরা এখন তো বললাম প্রিপেড রেন্ট একটা অ্যাসেট না? রেসপন্ড করেন। কারেন্ট অ্যাসেট। তারপরে হচ্ছে এই যে এটা এখানে দিয়ে দিলাম, এখান থেকে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে। তো এইটাই হচ্ছে একটু বিরক্তিকর কাজ, আদারওয়াইজ অ্যাকাউন্ট রিসিভেবল এটা থাকবে, এটা লক করা থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল লক করা আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলও থাকবে, এটা আমার দরকার নেই। স্টোর সাপ্লাইজ এখন দিলাম না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার এন্ড ফিচার, তো থাকার কথা কিন্তু এখানে নাই কেন? আপনাদেরকে এখানে কি করতে হবে, এই যে একটু অ্যাকাউন্টিং নলেজ ব্যবহার করতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি, এটা কিসে যাবে বলেন, ইয়ে বলেন, জান্নাত বলেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিসে যাবে? এক্সপেন্সে যাবে ভাই। হ্যাঁ, এক্সপেন্স। দাঁড়ান, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার কি কি আছে, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখেন, ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, আমাদের এখানে কি আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি আকারে আছে, ফার্নিচার ফিচার, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ফার্নিচার ফিচার আলাদা আছে, নাই, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টও নাই, যদিও এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ আছে। তাহলে আপনারা করবেন কি, এই যে এখানে 665 আছে, 62 762 63 এগুলো নাই, আপনি 762 63-তে দিয়ে এটা করে নেবেন। ঠিক আছে, এটা হবে 762 অ্যাকুমুলেটেড, এটা হবে 763। তারপরে ফার্নিচার ফিচার, তো এটা তো অ্যাসেট। বুঝতে পারছেন কিভাবে করবেন? বুঝতে পারছেন? হ্যালো, রেসপন্ড করেন। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে লেস কেন দেওয়া আছে আগে ওটা বিয়োগ হবে নামের? সেজন্য, ওটা বিয়োগ হবে ওই জন্য লেস লেখা আছে। ও, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস হয় না, জি ভাইয়া। দেখেন দ্য টোটাল অ্যামাউন্ট of leasehold improvement cost that has been consumed by the business, consumed by the business মানে আপনাকে মাইনাস করতে হবে, এই জন্য লেস লেখা আছে সব। দেখেন টাইপ কি দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট, আপনি এখানেও টাইপ দিবেন হচ্ছে ফিক্সড অ্যাসেট, এগুলো তো টাইপ দিবেন হচ্ছে ফিক্সড অ্যাসেট।
এটাও টাইপ ফিক্সড অ্যাসেট, এটাও টাইপ ফিক্সড অ্যাসেট, এটাও ফার্নিচার ফিক্সচার, এটাও ফিক্সড প্রপার্টি প্রিন্ট, এটাও ফিক্সড অ্যাসেট। তাহলে এগুলো কত দিবেন? কোড এইটাই হচ্ছে একটু আপনার থাকার কথা, একটু বিরক্তিকর বিষয়। এটা আপনি নিজ নিজ ইয়াতে দেখবেন যে কত তাড়াতাড়ি আপনি করতে পারছেন। এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। অফিস ইকুইপমেন্ট 710 711 হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড অফিস ইকুইপমেন্ট। কম্পিউটার দেখেন এখানে একটা কিন্তু ওরা কি মেনটেন করেছে, সিকোয়েন্স মেনটেন করেছে। বিল্ডিং দিয়েছে আবার লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 740 741, আপনি এখানে এভাবে মেনটেন করবেন। এটা কত? ফার্নিচার এন্ড ফিক্সচার আপনি ধরেন 761, তো এটা দেন 762, 762, এটা দেন 763, তারপরে এটা দেন প্রপার্টি দেন 764, এটা দেওয়া আছে কিনা আবার দেখতে হবে। 765, এখানে একটু চেক করে দেখবেন অ্যাভেলেবেল আছে কিনা। 64 আবার কি আছে, 64 65 দেওয়া আছে, তাহলে 66 67 দিবেন। 66 আর 67 দিবেন। এই যে এটা দিবেন 66, এটা দিবেন 767। তারপর ক্রেডিট কার্ড, এটা এখানে দেওয়ার দরকার নাই। আমেরিকান এক্সপ্রেস, এটা এখানে দেওয়ার দরকার, এখানে হবে না। আনআর্ন সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ তো এখানেই আছে, রেভিনিউতে থাকবে। যদি একটু রেভিনিউতে আসি, এটা লাইবিলিটি হবে না? আনআর্ন রেভিনিউ সার্ভিস, জি। এটা লাইবিলিটিতে আনআর্ন রেভিনিউ সার্ভিস, এটা লাইবিলিটি হবে। এখানে আছে কিনা দেখি। এটা এখনো আর্ন করা হয়নি, কেমন? এটা দেওয়া নাই। লাইবিলিটিসে যাই, এখানে একটু অ্যাকাউন্টিং নলেজ দিতে হবে। হ্যাঁ, আনপেইড এক্সপেন্স ক্লেম আনআর্নড, তাহলে এখান থেকে আপনি এটা কারেন্ট লাইবিলিটি দেন। এটা কারেন্ট আর নন কারেন্ট? কারেন্ট। 806, 806 এটা দেবেন হচ্ছে 806। এটা একটু ম্যাচ করে করাটাই হচ্ছে আপনার মেইন ইয়ে, আর কোনো কিছু নাই। আর কারেন্ট লাইবিলিটিস দেখে দেখে চেক করে করে বসানো, এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, আমি ডেপ্রিসিয়েশন অন এক্সপেন্স, ওয়েজ এক্সপেন্স থাকার কথা। এই যে ট্রায়াল ব্যালেন্স থেকে এটা নেওয়া স্বাভাবিক। অন্য একটা সফটওয়্যার যখন আপনি ব্যবহার করতেন, তো ওই সফটওয়্যার থেকে আপনার বর্তমান সফটওয়্যারে আসতে তো একটু সময় লাগবেই। ওয়েজেস পেয়েবল পেরোল ডিরেক্ট ওয়েজেস, এখানে কি দেওয়া আছে? ওয়েজেস পেয়েবল দেওয়া আছে, তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ দেওয়া আছে। এটা আমি যদি আপনাদেরকে এভাবে করে দেখিয়ে দেখিয়ে করতে যাই, তাহলে আজকে আর শেষ হবে না। যতটুকু করেছি ততটুকু থেকে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এগুলো পরবর্তী আপনারা অ্যাড করে নেবেন, আমি এটা এখন অ্যাড করছি না।
করতে গেলে দেরি হয়ে যাবে অনেক। দেখেন তাহলে কারেন্ট অ্যাসেট এটা ভাইয়া আমার আগের কাজগুলো করা হয়নি কুইক বুকসের, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, হুম, তো ওগুলো আমি আপনাকে অ্যাজ আর্লি এস পসিবল জমা দিয়ে দিব। জমা দিয়ে দেন, হ্যাঁ এজ আর্লি এজ পসিবল জমা দিয়ে দেন। জমা না দিলে তো আপনাদেরই সার্টিফিকেটে প্রবলেম হয়ে যাবে। জি জি জি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবাই সময় মতো করছেন না বলে আমারও যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার সময় মতো দেখা হচ্ছে না। ঠিক আছে, সময় মতো আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনারা সবাই না দিলে আমি ধরেন একটা কাজের জন্য আমাকে অনেক দিন অনেক সময় দিতে হচ্ছে। তো কাজেই ওটা তো স্বাভাবিকভাবেই প্রবলেম, যে কোনো কারোর জন্যই প্রবলেম। বুঝছি বুঝছি। তো আপনারা সবাই একসাথে দিয়ে দেন, দিয়ে দিলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, আপনাদের জন্য ওকে। ভালো হয়, আপনারাও তাড়াতাড়ি ইয়ে করে নিতে পারবেন, কাজ করে নিতে পারবেন। চার্ট অফ অ্যাকাউন্টস 4, চার্ট অফ অ্যাকাউন্টস 4, চার্ট অফ অ্যাকাউন্টস, গত ক্লাসটাও কিন্তু এখানে কিছুটা চলে আসছে, আপনারা দেখে নেবেন। দেখেন চলে আসছে এখানে। কনভার্সন ডেটে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা কি কারেন্ট আছে, কারেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন একটা বিষয়, আমি এটা ভালো একটা জিনিসটা করেছি। সেটা হচ্ছে আমি যখন এখন ইম্পোর্ট করছিলাম মঞ্জু ব্যাংক এবং মঞ্জু ব্যাংক চেকিং এবং এই যে ব্যাংক যেহেতু আলাদা করে করতে হয়, আমার এই চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে দেখেন ব্যাংক রয়ে গেছে। আমি যে এক্সপোর্ট করেছি না, ওই এক্সপোর্ট করার পরে ভালো করে লক্ষ্য করেন, ওই এক্সপোর্ট করার পরে আমার এখানে মঞ্জু ব্যাংকও চলে আসছে, ইয়ে ব্যাংকও চলে আসছে, ওই যে কি বলে এই যে আরবিএস ব্যাংকও চলে আসছে, যার কারণে আমি যখন আবার ইম্পোর্ট করতে যাচ্ছিলাম তখন এগুলো ডবল ডবল হয়ে গেছে। এই দেখেন এগুলো ডাবল ডাবল হয়ে গেছে, মঞ্জু ব্যাংকও ডাবল হয়ে গেছে, এই যে কারেন্ট অ্যাসেটও চলে আসছে, আর বিএস ব্যাংকও কারেন্ট অ্যাসেটে চলে আসছে। এটা করা যাবে না, এটা করতে গেলে কি হবে, আপনার মিসম্যাচ হয়ে যাবে। সেহেতু এক্সপোর্ট করার সময় দেখবেন, এক্সপোর্ট করে যদি আপনি ইম্পোর্ট করতে যান ডাটা এডিট করে, সেক্ষেত্রে ব্যাংক যাতে না আসে। ঠিক আছে, ব্যাংক যাতে না আসে, এগুলো পুরা অ্যাকাউন্টস উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন এরপরে আমি এখানে আসি, যেটা মেইনলি যেটা দেখানোর জন্য প্রয়োজন সেটা হচ্ছে আপনারা এখানে করবেন কি, যত ধরনের অ্যাকাউন্টের ইয়ে আছে দেখেন এখানে কোনো ডাটা ইনপুট দেওয়া নাই, আপাতত কোনো ডাটা ইনপুট দেওয়া নাই, এই জন্য 00 শো করছে। যখন আপনি ইনপুট দিবেন এখান থেকে দেখে দেখে ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে যখন ইনপুট দিবেন, তখন ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে ইনপুট দেওয়ার পর যেটা যেদিকে আছে ওটা ওইদিকে করবেন। যেমন ক্যাশ, পেটি ক্যাশ তো এটা অলওয়েজ কিসে থাকবে, ডেবিটে থাকবে, যেহেতু অ্যাসেট অ্যাকাউন্ট এটা ডেবিটে থাকবে। আবার ধরেন ক্রেডিট কার্ড এখানে কি দেওয়া আছে দেখেন, ক্রেডিট কার্ড কই গেল, ক্রেডিট কার্ড ক্রেডিটে দেওয়া আছে। ক্রেডিট কার্ড ক্রেডিটে দেওয়া মানে কি, আপনি এটা লাইবিলিটিসে পড়ে যায়, এটা এগুলো তো বুঝতেই পারছেন। শুধুমাত্র যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল, বাকি সবগুলো এন্ট্রি দিতে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল আপনি ইনপুট দিয়ে করতে যাবেন, তখন দেখেন ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল আমার কত টাকা আছে, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল আছে হচ্ছে 2,30,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল আছে 1,80,000 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আছে 1,80,000 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল কত গেল, 910, 2,30,000 টাকা। যখন আপনি এইটা দিবেন, ইজ দ্য ব্যালেন্স কম্প্রাইজ, আচ্ছা এটা মাল্টি কারেন্সি কিনা আপনাকে জিজ্ঞেস করছে, ওটার দরকার নেই। যদি মাল্টি কারেন্সি হয় তখন আপনাকে এডিট করে দেবে। যখন আপনি এই দুটা এন্ট্রি দিয়ে
দেখেন এখানে রিসিভেবল এবং পেয়েবল চলে আসছে। এন্ট্রি দিয়ে সেভ করবেন। সেভ করার সময় দেখেন আপনার অন্য কোনো কিছুতে এই অপশনটা আসবে না। ঠিক আছে, আপনি ধরেন আমি আবার ব্যাকে চলে যাই। সরি সরি সরি, ব্যাকে যাব না, এখান থেকে কনভার্সন ব্যালেন্সে যাই। ধরেন 2,30,000, 1,80,000, আমি এটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিলাম। এটাও 0 দিলাম। এটাও এগুলো কোডগুলো মনে রাখবেন। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 0, আর এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে সরি 610, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 610 আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 800। এগুলো আপনার বেশি বেশি কাজে লাগবে, এগুলো মনে রাখবেন। যার যেটা হয় যে এন্ট্রি দেওয়ার সময় এটা সাধারণত ফিক্সডই থাকে। দিয়ে আমি ট্রায়াল ব্যালেন্স থেকে অন্য একটা ডাটা ইনপুট করলাম। ধরেন 50,000 টাকা ফার্নিচার ফিকচার। ধরেন ফার্নিচার ফিকচার, তো এখানে ফার্নিচার ফিকচার তো আলাদা করে নাই, এন্ট্রি দিয়েছিলাম না। এই যে ফার্নিচার ফিকচার, ফার্নিচার ফিকচার কত টাকা আছে? ধরেন ফার্নিচার ফিকচার 50,000 টাকা। এখানে আমি 50,000 টাকা লিখে দিলাম ফার্নিচার ফিকচার। শুধুমাত্র এটা এন্ট্রি দিলাম। এটা এন্ট্রি দিয়ে আমি সেভ করলাম। সেভ না করলে কিন্তু ডাটা সব চলে যাবে। সেভ করলাম, ঠিক আছে। এই সেভটা কিন্তু অটোমেটিক দেখেন, ব্যালেন্স সেভ ফর পিরিয়ড 1 এপ্রিল 2021 টু 31 ডিসেম্বর 2021, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। কিন্তু আপনি যখন এখানে ইয়ে করতে যাচ্ছেন, যখন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে যখন আপনি সেভ করতে যাচ্ছেন, আপনার ডিরেক্ট ডিরেক্ট কি হচ্ছে না, ডিরেক্ট সেভ হচ্ছে না। এটার কারণ কি? কেউ কে একটু বলতে পারেন কুইক বুকসের আইডিয়া কাজে লাগিয়ে? মেরা বা এটা হয়তো ওরা ওই অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল এর ক্ষেত্রে যে আমাদের যারা মানে আছে সাপ্লায়ার এন্ড কাস্টমার, ওদের ডিটেলস গুলো সহ খুঁজতেছে আই গেস। এক্স্যাক্টলি, আই গেস, অবশ্যই ইউ গেস রাইট ওয়ান। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল। আপনার দেনাদার পাওনাদারের জন্য তো অবশ্যই কি লাগবে, আপনার কার কাছ থেকে আপনি কার কার জন্য দেনাদার এবং কার জন্য পাওনাদার, এটা ইনপুট দিতে হবে অবশ্যই অবশ্যই। যদি ইনপুট না দেন তাহলে হবে না। বুঝতে পারছেন? এটাই, সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি ভাইয়া। এই দেখেন, আমি আবার যখন ইনপুট দিতে চাইছি তখন আমাকে এরা কি চাইছে, এই যে এটার ব্রেকডাউন দিতে বলছে। ব্রেকডাউন বলতে হচ্ছে কি, এই যে 2,30,000 টাকা আমার অ্যাকাউন্টস রিসিভেবলে আছে, এই অ্যাকাউন্টস রিসিভেবলটা কার জন্য আপনার আপনার কন্ট্রাক্ট আপনাকে দিয়ে দিতে বলছে। দেখেন আপনার ট্রায়াল ব্যালেন্সে কিন্তু এটার হয় ব্রেকডাউন থাকবে, যদি এরকম অ্যাকাউন্টস রিসিভেবল 2,30,000 টাকা, কার কাছ থেকে কত টাকা, কার কোন কন্ট্রাক্টের সাথে কত টাকা আপনি আছেন, আপনি রিসিভেবল হিসেবে আছেন, কার কাছ থেকে কত টাকা, ওটা ব্রেকডাউন হিসেবে থাকবে। অথবা যদি ব্রেকডাউন হিসেবে না থাকে, তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে এটার কোনো ব্রেকডাউন আছে কিনা। যদি ক্লায়েন্ট বলে না ব্রেকডাউন আমি এখন দিতে পারছি না, তখন আপনি ওখানে একটা বেনামি একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করবেন। কি করবেন? বেনামি একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করবেন অ্যাডজাস্টমেন্ট পারপাসে। বুঝতে পেরেছেন? কি করবেন? অ্যাডজাস্টমেন্ট পারপাসে আপনি বেনামি একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করবেন। কিভাবে করবেন? জাস্ট অ্যাড ইনভয়েসে চলে যাবেন। অ্যাড ইনভয়েসে যাওয়ার পরে সাধারণত দিয়ে দেবে, সাধারণত দিয়ে দেবে। কিভাবে করবো দেখেন, এটা দুই ভাবে, হ্যাঁ দেখেন,
দেখেন এখানে করতে হবে কি, আপনার ইনভয়েস, এই যে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার প্রত্যেকটা কন্ট্যাক্ট আপনাকে করে নিতে হবে। এই যে এখানে যে ড্যানিয়েল হাওয়েল, ড্যানিয়েল হাওয়েলের কাছে যান, ড্যানিয়েল হাওয়েল এখানে আছে কিনা দেখি। ড্যানিয়েল হাওয়েল নেই, আপনি থাকতে পারে তো। ড্যানিয়েল হাওয়েল, ড্যানিয়েল হাওয়েল নেই, আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে ড্যানিয়েল হাওয়েল ক্রিয়েট হয়ে গেছে। এটা কত তারিখ ছিল, কনভার্সন ডেট ছিল 31 ডিসেম্বর 2021। এই যে 31 ডিসেম্বর 2021 এখানে অটোমেটিক চলে আসছে ইনভয়েস ওয়ান। আপনার এটা কি আনলিস্টেড আইটেম, তো আপনার দেওয়ার দরকার নেই, আপনি আইটেম জানেন না। ট্যাক্স এক্সক্লুসিভ, ট্যাক্সের জন্য কোনো ট্যাক্স নেই, ট্যাক্স এক্সক্লুসিভ বা নো ট্যাক্স দিবেন, কারণ এটা, আর এটা ট্যাক্স এক্সক্লুসিভ না নো ট্যাক্স সেটা তো আপনি জানেন না, তো কাজেই আপনি ট্যাক্স এক্সক্লুসিভই দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। আইটেম আমরা কিছু দেব না, এখানে দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, এখানে কি দেব, ওপেনিং ব্যালেন্স। কোয়ান্টিটি দিবেন একটা, প্রাইস দিবেন হচ্ছে কত, এখানে কত দেওয়া আছে দেখেন, 23,000 টাকা। আপনি দিবেন 23,000 টাকা, ডিসকাউন্ট নাই, এটা ইয়েতে চলে যাবে। এটা কি সেলসে যাবে না, এটা কিসে যাবে, ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। মনে আছে তো, ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট দিয়েছিলাম, এটা ওপেনিং ব্যালেন্স, যেহেতু ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টে চলে যাবে, নো ভ্যাট। এই 23,000 টাকা চলে আসছে। আপনি একটা ক্লায়েন্টের জন্য একটা করে জাস্ট কি করবেন, এখানে গেল এই যে স্পিরিট ফোন নাও অ্যাড ডিটেইলস, এই যে সেভ এন্ড রিটার্ন টু লিস্ট। ও ডিউ ডেট, ডিউ ডেট সাধারণত 1 মাস পরে থাকে। কন্ট্যাক্ট ডিটেইলস করার সময় দেখেন, এটা দেওয়ার সাথে সাথে, ড্যানিয়েল হাওয়েলেরটা দেওয়ার সাথে সাথে আমার এখানে এই আমার রিসিভেবল থেকে 23,000 টাকা কমে চলে গেছে। ঠিক একইভাবে আপনারা প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা জব, রেহমান, যে যেটা আছে, এই যে অ্যাড ইনভয়েস দিবেন, অ্যাড ইনভয়েস দেওয়ার পর পর check হয়ে গেছে। এখানে আপনি 2022 দিয়ে দিলেন, সেকশন থাকলো, আইটেম দেওয়ার দরকার নেই, এখানে ওপেনিং ব্যালেন্স দিবেন। এটা আর দিতে পারছি না, সরি। প্রাইস এটা কত টাকা, 12,000 টাকা, তাহলে 12,000 টাকা দিয়ে দিলাম। এখানে কি হবে, ওপেনিং ব্যালেন্স, আপনি তো ওপেনিং ব্যালেন্সে অ্যাডজাস্ট করছেন তাই না, ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করছেন যেহেতু, সেহেতু আপনি ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টে দিবেন এই 12,000 টাকা দিয়ে, অ্যাড অ্যান্ড রিটার্ন টু লিস্ট, তাহলে এখানে 12,000 টাকা হয়ে গেল। ঠিক ঠিক সেম ভাবে আমি আমি ইয়ে করে দিচ্ছি বাকি টাকাগুলো, একজনের নামে করে দিচ্ছি অ্যাড ইনভয়েস, বাকি আপনারা ডিটেলস আলাদা আলাদা করে করবেন, আমি দেখানোর সুবিধার্থে একজনের নামে এড করে দিচ্ছি। একটু slowly কাজ করে ভাই।
item নাই, open balance, quantity add, প্রাইস আমি আমার বোঝার সুবিধার্থে কি করলাম, এগুলো কত টাকা, 1,95,000 টাকা। আমি একজনের নামে দেখিয়ে দিচ্ছি, আপনারা একজনের নামে দেখাবেন না। এটা দেব হচ্ছে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট 1,95,000, 1,95,000 ম্যাচড। দেখলেন আপনি যখন সবগুলো এই যে সবগুলো ব্রেকডাউন অ্যাকাউন্ট রিসিভেবলের ব্রেকডাউন দিয়ে দেবেন, তখন ব্রেকডাউন ম্যাচ হয়ে গেলে ওরা ম্যাচ শো করবে। ঠিক আছে, এই যে ম্যাচ শো করবে, ম্যাচ শো করার পরে আপনি নেক্সটে চলে যাবেন, সব লিস্ট এখানে চলে আসবে। যদি কোনো ক্রেডিট নোট দেওয়া থাকে তাহলে ক্রেডিট নোট এখানে চলে আসবে। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল শেষ, এরপর আপনাকে বলবে অ্যাকাউন্ট পেয়েবলের কাজ করার জন্য 1,80,000 টাকা, এর ব্রেকডাউনও আপনাকে দিতে হবে। ব্রেকডাউন যদি না দেন তাহলে হবে না। তো ঠিক একইভাবে আমি একজনকে দেখাচ্ছি, আপনারা আলাদা আলাদা করে সবগুলো করবেন। আমি একজনকে দেখাচ্ছি অ্যাড বিল, যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল কিসের সাথে, আমরা কুইক বুকসে করেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল কার সাথে সংযুক্ত, এস্টিমেটের এস্টিমেশনের সাথে না, ইনভয়েসের সাথে সংযুক্ত ছিল না। অ্যাড কন্টাক্ট, এটা 21 ডিউ ডেট দিবেন 1 মাস পরে, 22 জানুয়ারি, এখানে দেওয়ার দরকার নেই, আইটেম দেওয়ার দরকার নেই, এখানে ওপেনিং ব্যালেন্স, এখানে কোয়ান্টিটি এক, আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটাই, আপনারা আলাদা আলাদা করে করবেন। অ্যাকাউন্টস ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনি ওপেনিং ব্যালেন্স আছে, যদি আপনার কোডগুলো মনে থাকে আপনি 951 দিলেও চলে আসবে। এখানেও দেওয়ার পর ম্যাচড কথাটা চলে আসবে, ম্যাচড কথাটা লেখার পরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে দেখেন আপনার এখানে, আপনার এগুলোতে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না, আপনাকে এখানে ছেড়ে দেবে। আপনাকে বলবে আপনি যখন নেক্সট এখানে সেভ দেবেন তখন অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, লক ব্যালেন্স এট 31 ডিসেম্বর 2000, এইটা টিকমার্ক দিয়ে রাখবেন না। এটা টিকমার্ক দিয়ে রাখলে আপনি আর চেঞ্জ কোনোভাবে প্র্যাকটিসের জন্য চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য আমাদের অনেক সময় চেঞ্জ করতে হতে পারে, তখন সেজন্য এটা লক করে দেওয়া থাকলে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, এটা আনমার্ক করা থাকবে। সেভ দিয়ে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন ব্যালেন্স ইজ সেভ ফর পিরিয়ড এত। ঠিক আছে, এরপর যখন আপনি বাকি ইনফরমেশন গুলো দিবেন, মাঝপথেও যদি কোনো ইনফরমেশন ধরেন দিতে চান আপনি দিতে পারবেন, দিয়ে সেভ করে দিলে কনভার্সন ব্যালেন্স চলে আসবে। এটা দেওয়ার সাথে সাথে আপনি যখন ইয়েতে চলে যাবেন, অল অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে অল অ্যাকাউন্টসে চলে যাবেন। দেখুন অল অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর আমরা যে ডাটাগুলো ইনপুট দিয়েছিলাম, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল 2,30,000 ব্যালেন্স চলে আসছে। আবার এই যে কিসের কার কার আছে এগুলো ইয়ে করলে, আপনি ক্লিক করলে ওখানে ডিটেলস দেখতে পাবেন। তারপরে 1,00,000 এই যে 50,000 ফিক্সড ফার্নিচার এন্ড ফিক্সচারে দিয়েছিলাম ওটাও আছে। আবার অ্যাকাউন্টস পেয়েবল ওটাও আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কিভাবে কনভার্সন ডেট দিয়ে কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে আপনি চার্ট অফ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স এডিট করবেন তার প্রক্রিয়া। এখন বলেন এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এইটুকুতে না ভাই, বুঝতে পেরেছি। বাকিরা সবাই? আপাতত তো ভাইয়া কোনো সমস্যা নাই, কিন্তু করতে গেলে বুঝতে পারবো আর কি, করতে কতটুক গেলে করতে বুঝতে পারছি। পারবেন, হ্যাঁ ঠিক আছে, করতে গেলে বুঝতে পারবেন, আপাতত কোনো প্রবলেম নাই। তো
এতটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম না থাকে, আমরা 10 মিনিটের বা 5 মিনিটের একটা ব্রেক নেব। ব্রেক নিয়ে এসে আমরা এর পরের অংশটাতে চলে যাব, ঠিক আছে? কতক্ষণ লাগবে ব্রেক বলেন? ব্রেক কতক্ষণ দিব? হ্যালো? বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট এনাফ 5 মিনিট। আই গেস আমার জন্য, ঠিক বাকিদের আছে, জন্য 5 বলতে মিনিট পারিনি। বাকিদের জন্য একই 5 মিনিট দিয়ে দিলাম, ঠিক আছে? 5 মিনিট আপনাদেরকে ব্রেক দিয়ে দিলাম। আপনারা কারো যদি ফ্রেশ হওয়ার থাকে ফ্রেশ হয়ে আসেন, আমি ব্রেক দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে সবাই আবার জয়েন করব, দেরি করবেন না কেউ।